যে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির অর্থাৎ বেলুর মঠের যে অটোনোমাস কলেজ আছে সেই কলেজে আমাকে যদি অনার্স নিয়ে পড়তে হয় সেক্ষেত্রে আমাকে একটা অ্যাডমিশান টেস্ট দিতে হয়। সো এখানে কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তির জন্য 2019 সালে কোন মানে কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করেছিল সেই অ্যাডমিশান টেস্টেরই আমরা পেপার এখানে সলভ করব এবং তারই ডিটেলস আনসার কী আমরা এখানে দেখব। সো কোশ্চেন্স দেখো, তোমার টোটাল 25 কোশ্চেন এখানে আছে। আমরা প্রত্যেকটি কোশ্চেনের ডিটেলস আনসার কী দেখব। তাই ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু অনেক প্রচুর ভালো ভালো তুমি ইনফরমেশানস এর মধ্যে পারবে। ওকে, সো সেইগুলো তুমি নোটও করতে পারো, তোমার কাজে লাগবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 1-এ, সো অ্যাডমিশন টেস্টের যে ফার্স্ট কোশ্চেন যেটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল সেইটা দেখো অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে জিজ্ঞাসা করা হয়েছিল। বলা আছে টোটাল নম্বরস অফ অ্যারোমেটিক কম্পাউন্ড প্রেজেন্ট ইন দ্য ফলোয়িং সিরিজ। এই যে 5টা যে তোমাকে কম্পাউন্ড দেয়া আছে এর মধ্যে কোনগুলো অ্যারোমেটিক, কতগুলো অ্যারোমেটিক সেটাই তোমাকে জানতে চেয়েছে। সো তুমি প্রথমের যে কম্পাউন্ডটা দেখছো এটা তুমি আশা করি দেখেছো, এইটাকে বলা হয় ট্রোপিলিয়াম আয়ন। আমরা জানি এটাকে তোমার বলা হয় ট্রোপিলিয়াম আয়ন। ট্রোপিলিয়াম আয়নের ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে তোমার এখানে পজিটিভ চার্জ আছে, অর্থাৎ এইটা sp2, বাকিগুলোও sp2। আর আমরা হুকেল রুলস অনুযায়ী জানি যে তোমার অ্যারোমেটিসিটি হতে গেলে তোমাকে প্রথমে কম্পাউন্ডটাকে প্রথমে সাইক্লিক হতে হবে, দেন তারপরে প্লেনার হতে হবে, দেন তোমার কনজুগেশানে থাকতে হবে প্রত্যেকটা পাই ইলেকট্রনসকে, আর নেক্সট 4n প্লাস 2 পাই ইলেকট্রন সিস্টেম হতে হবে। সো তুমি প্রথমের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা সাইক্লিক, প্লেনার, প্রত্যেকটাই প্লেনার এবং এদের মধ্যে দেখো কনজুগেশনও আছে। আর 4n প্লাস 2 পাই ইলেকট্রন সিস্টেম দেখো 1 2 3 4 5 6 6 ইলেকট্রন, 6 ইলেকট্রন মানে এখানে n এর ভ্যালু 1, সো 4 ইন্টু 1 প্লাস 2, সো 4n প্লাস 2 পাই ইলেকট্রন সিস্টেম। সো তুমি কি বলতে পারো এটা তোমার অ্যারোমেটিক সিস্টেম। তার মানে ট্রোপিলিয়াম আয়ন আমরা এটা জানি যে এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। নেক্সট সেকেন্ড যেটা দেয়া আছে তোমাকে দেখো 10 অ্যানিউলিন দেয়া আছে। এখানে দেখো টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 10টা কার্বন আছে, আর এটাকে তোমার বলা হয় 10 অ্যানিউলিন। ওকে, 10 অ্যানিউলিন সিস্টেমের ক্ষেত্রে তুমি জানো যে যদিও এখানে পুরোটাই তোমার দেখো sp2 প্রত্যেকটা কার্বন, অর্থাৎ প্রত্যেকটাই প্লেনার এবং এটা একটা সাইক্লিক এবং এটার মধ্যে প্রত্যেকটা কনজুগেশন আছে এবং 4n প্লাস 2 পাই ইলেকট্রন সিস্টেমে রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ইলেকট্রন, তাহলে n এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2 ইন্টু 4 8 প্লাস 2, তো 10 পাই ইলেকট্রন সিস্টেম। কিন্তু এখানে কি হয় না, এই যে হাইড্রোজেন দুটো তোমার রয়েছে এখানে, তোমার এর ক্ষেত্রে কি হয় না, এই যে তোমার ইন্টারনাল হাইড্রোজেন এদের মধ্যে তোমার রিপালসান শুরু হয়, এদের মধ্যে স্টেরিক রিপালসান শুরু হয়। এরা এত কাছাকাছি থাকে, এই জন্য স্টেরিক ইন্টারেকশানের জন্য ওভারঅল এই যে প্লেনটা যেইটা তোমার মনে হচ্ছে যে পুরোটাই যেন প্লেনে আছে, কিন্তু এদের মধ্যে যে এদের রিপালসানের জন্য, এদের স্টেরিক রিপালসানের জন্য এইটা তোমার কি হয়ে যায়, নন প্লেনার হয়ে যায়। এইটা তোমার নন প্লেনার হয়ে যায়। নন প্লেনার হয়ে যাওয়ার জন্য তোমার এটা কি হয়ে যায়, তোমার নন অ্যারোমেটিক এইটা তোমার নন অ্যারোমেটিক হয়ে যায়। সো 10 অ্যানিউলিন এটা তোমার একটা নন অ্যারোমেটিক, এটা তাহলে অ্যারোমেটিক না, কিন্তু তোমার ট্রোপিলিয়াম এটা অ্যারোমেটিক। নেক্সট এরপরে দেখো এটাও তোমার 10 অ্যানিউলিন, কিন্তু এখানে দেখো যেই হাইড্রোজেনগুলো এখানে ছিল সেই হাইড্রোজেনগুলো এখন আর নেই। কারণ দেখো এখানে তোমার কি হয়ে গেছে, ব্রিজ বন্ড, অক্সিজেন দিয়ে একটা দেখো ব্রিজ বন্ড তৈরি করা আছে। কিন্তু দেখো এই যে ব্রিজ বন্ড, অক্সিজেনের দ্বারা যে ব্রিজ বন্ডটা হয়েছে সেই বন্ডটা কিন্তু দেখো এই তোমার সাইকেলের সাথে, অর্থাৎ তোমার এর রিংয়ের সাথে কোনো কিন্তু রিংয়ের কিন্তু পার্ট নয়, এইটা রিংয়ের তোমার বাইরে আছে। তাহলে এবার দেখো এখানে যে রিপালসানটা ছিল সেই রিপালসানটা এখন আর নেই। তাহলে তুমি কি বলতে পারো, এটা সাইক্লিক তো অবশ্যই দেখতেই পাচ্ছ। তারপরে প্লেনারও বলতে পারো, সবই sp2। নেক্সট কনজুগেশন, প্রত্যেকটা দেখো পাই ইলেকট্রনের সাথে কনজুগেশন আছে। আর 4n প্লাস 2 পাই ইলেকট্রন, এখানে দেখো 4n প্লাস 2 10টা। এখানে যে অক্সিজেনের যে দুটো যে লোন পেয়ার আছে তোমার সেইগুলো কনসিডারেশনের মধ্যে আসবে না, কারণ ওটা তোমার রিংয়ের পার্টই নয়। তো সেই জন্য তোমার এই যে সিস্টেমটা এটা তোমার কি হয় না, অ্যারোমেটিক সিস্টেম, সিস্টেম।
অর্থাৎ এখানে যে রিপালসানের জন্য যেইটা হচ্ছে নন প্লেনার হয়ে গিয়েছিল সেটাই এখানে তোমার হচ্ছে আর নন প্লেনার হতে দিল না, কে না হচ্ছে ব্রিজ বন্ডের জন্য এটা আর নন প্লেনার হলো না, প্রত্যেকটাই প্লেনে রয়েছে, বাকি সবই স্যাটিসফাই করছে, তার জন্য তোমার এটা কি হয়ে গেল অ্যারোমেটিক, তাহলে এটাও তোমার হচ্ছে অ্যারোমেটিক। এবার নেক্সট এর ক্ষেত্রে দেখো 1,4 তোমার হচ্ছে ডাইঅক্সিন, আমরা জানি এইটাকে বলা হয় 1,4 ডাইঅক্সিন। 1,4 ডাইঅক্সিনের ক্ষেত্রে দেখো এখানে তোমার হচ্ছে কনজুগেশনই নেই এখানে, সো কনজুগেশনই তোমার হচ্ছে এই পাই ইলেকট্রনের সাথে তুমি যদি এখানে দাও দেন হচ্ছে কনজুগেশন হবে না, আবার এর যদি পাই ইলেকট্রনকে যদি তুমি যদি বন্ডে মানে এখানে যদি ইনভলভ করো দেন এখানেও কনজুগেশন আসছে না, সুতরাং তুমি হচ্ছে কি বলতে পারো যে 1,4 তোমার হচ্ছে ডাইঅক্সিম, এটা তোমার হচ্ছে একটা হচ্ছে নন অ্যারোমেটিক, এটাও তোমার হচ্ছে নন অ্যারোমেটিক। ঠিক একই রকম এখানে তোমার হচ্ছে এই যে ডাইথাইন 1,4 ডাইথাইন, এখানে ঠিক একই সিস্টেম, অক্সিজেনের বদলে এখানে সালফার দেওয়া আছে, সো এটাও তোমার হচ্ছে কি না নন অ্যারোমেটিক, এটাও একটা তোমার হচ্ছে সিস্টেম, তাহলে এটা নন অ্যারোমেটিক, এটা তোমার হচ্ছে নন অ্যারোমেটিক, তাহলে তোমার হচ্ছে ট্রোপিলিয়াম আয়ন এটা তোমার হচ্ছে অ্যারোমেটিক সিস্টেম, আর এইদিকে তোমার হচ্ছে 10 অ্যানিউলিনের যে তোমার হচ্ছে ব্রিজ বন্ড যেখানে রয়েছে সেটা হচ্ছে অ্যারোমেটিক সিস্টেম। সো তোমার আনসার হয়ে গেল কত 2, অর্থাৎ দুটো হচ্ছে এখানে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে বলা আছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েকশন দ্য মেজর প্রোডাক্ট ইজ ইন দ্য ফলোয়িং রিয়েকশনস মেজর প্রোডাক্ট ইজ। তোমাকে দেখতেই পাচ্ছ এখানে HBr এর সাথে রিয়েকশনস দেওয়া আছে, যেটা আমরা জানি যে মার্কনি অর্থাৎ কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে হয়, অ্যাকচুয়াল মার্কনি বললেও ভুল হবে, অ্যাকচুয়াল কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে হয়, আর এখানে দেখো টেম্পারেচার দেওয়া আছে। সো তোমরা আশা করি চিনতে পেরে গেছো যে সাইক্লিক সিস্টেম কনজুগেটেড সিস্টেমে এখানে দেখো না দুটো ডবল বন্ড তো কনজুগেটেড রয়েছে, কনজুগেশনে তোমার একে অপরের সাথে কনজুগেশন আছে, সো তুমি এখানে কি বলতে পারো এখানে তোমার হচ্ছে দুই ধরনের প্রোডাক্ট হবে, একটা KCP আর একটা হচ্ছে TCP, 1,2 অ্যাডাক্ট আর হচ্ছে এই 1,2 অ্যাডাক্ট আর হচ্ছে 1,4 মানে 1,2 তোমার হচ্ছে অ্যাটাক করবে আর অথবা তোমার হচ্ছে 1 আর 4 এর সাথে যুক্ত হবে। এবার তাহলে তুমি কি বলতে পারো না ফার্স্ট আমরা জানি যে HBr এ H প্লাসকে প্রথমে এখানে নেবে, তাহলে এখান থেকে H প্লাসকে নেবে কেন, কারণ এখানে যে কার্বোক্যাটায়নটা হবে সেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা তোমার হচ্ছে মোর স্টেবল, কিন্তু এই দিক থেকে যদি H প্লাস নেই তাহলে তো এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে, সো সেইটা তো মোর স্টেবল নয়। সো তাহলে ফার্স্ট কি তৈরি হয় না, ফার্স্ট আমরা জানি যে কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে হয়, তাহলে এই জায়গাতে তোমার হচ্ছে কার্বোক্যাটায়ন একটা হচ্ছে জেনারেট হবে। ওকে, নেক্সট এবার তুমি দেখো তোমার যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, তুমি বলতে পারো আমি ডিরেক্টলি এখানে কার্বোক্যাটায়নে অ্যাটাক করে দিতে পারি, তাহলে কার্বোক্যাটায়নে যদি ডিরেক্টলি অ্যাটাক করে দাও তার মানে তুমি হচ্ছে কি কম্পাউন্ড পাবে, তাহলে তুমি দেখো এখানে হাইড্রোজেন প্লে, আর এই জায়গাতে তুমি হচ্ছে ব্রোমিন প্লে, আর এখানে তোমার হচ্ছে ডবল বন্ড যেমন ছিল সেই রকম, কিন্তু তুমি যদি দেখো যে এখানে তো আবার কনজুগেশনও আছে, এখানে যদি এটা যদি তোমার হচ্ছে এর সাথে হচ্ছে যদি কনজুগেশনে রেজোনেন্সে আসে তাহলে তুমি হচ্ছে কি বলতে পারো এখানে পজিটিভ চার্জটা তোমার হচ্ছে শিফট হয়ে যাবে কোন পজিশনে, এই পজিশনে, তাহলে এখান থেকে তোমার হচ্ছে কি তৈরি হবে, তাহলে Br মাইনাসটা এবার Br মাইনাসটা এসে এইখানে তোমার হচ্ছে যুক্ত হলো, তাহলে ফাইনাল আমার হচ্ছে প্রোডাক্ট কি হলো, এখানে হচ্ছে H আর এখানে ডবল বন্ড, এখানে হচ্ছে Br। এবার যদি তুমি এটা দেখো এখানে ডবল বন্ডটা কোথায় রয়েছে, দেখো একদম তোমার হচ্ছে লাস্ট পজিশানে, কিন্তু এখানে দেখো তোমার হচ্ছে ডবল বন্ড মাঝে আছে, তার মানে এই ডবল বন্ডের সাথে দেখো মোর তোমার হচ্ছে অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, অর্থাৎ তুমি যদি ডবল বন্ডের রেসপেক্টে বলো তাহলে সেটজেব রুল অনুযায়ী আমরা জানি এটা হচ্ছে মেজর প্রোডাক্ট আর এটা তোমার হচ্ছে মাইনর প্রোডাক্ট, কিন্তু আবার তুমি যদি কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যাও দেখো এখানে তোমার কার্বোক্যাটায়ন হচ্ছে 3 ডিগ্রি মোর স্টেবল আর এখানে 1 ডিগ্রি হচ্ছে লেস স্টেবল, তাহলে এটা তোমার হচ্ছে মেজর প্রোডাক্ট। তো সেই জন্য এখানে দুটো প্রোডাক্ট হয়, একটা তোমার হয় KCP আর একটা হয় TCP। KCP মানে হচ্ছে স্পিড, অর্থাৎ দেখো কার্বোক্যাটায়ন এখানে মোর স্টেবল ছিল, সেখানেই গিয়ে তোমার হচ্ছে কি হয়ে গেছে না ব্রোমিন অ্যাটাক করে গেছে, এখানেই Br মাইনাস গিয়ে অ্যাটাক করে গেছে, এইটা প্রোডাক্ট হয়েছে, সো এই প্রোডাক্টটাকে বলা হয় KCP, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আর কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট আমরা জানি লো টেম্পারেচারে হয় তোমার হচ্ছে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, আর এই যে প্রোডাক্টটা তাহলে এই কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট এটা হচ্ছে 1,2 অ্যাডিশন, এইটাকে বলা হয় 1,2 অ্যাডিশন। ওকে, 1,2 অ্যাডিশন হয় কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, যেটা হয় লো টেম্পারেচারে। আর তুমি যদি এই প্রোডাক্টটা দেখো এখানে তোমার 1 নম্বর আর এটা হচ্ছে 4 নম্বর, তাহলে তোমার এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটাকে বলা হয় থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, অর্থাৎ এটাকে বলা হয় TCP। এইটা তোমার হচ্ছে হাই টেম্পারেচার, এইটা তোমার হচ্ছে হাই টেম্পারেচারে হয়।
হাই টেম্পারেচার। আর টিসিপির ক্ষেত্রে তোমার হচ্ছে কি 1,4 অ্যাডাক্ট হয়, 1,4 অ্যাডিশান হয়, তোমার এখানে হচ্ছে 1,4 অ্যাডিশান হয়। তাহলে 1,2 অ্যাডিশান এইটা হচ্ছে কেসিপি, 1,4 অ্যাডিশান হচ্ছে টিসিপি। কেসিপি হয় লো টেম্পারেচারে আর টিসিপি হয় হাই টেম্পারেচারে। তোমাকে এখানে দেয়া আছে দেখো 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখো লো টেম্পারেচার বলতে কত বোঝাই না, 0 ডিগ্রি তার নিচে, যেমন ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস তোমার হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এই সব টেম্পারেচারে মেনলি হচ্ছে কেসিপিকে হচ্ছে তোমার হচ্ছে ফলো করে। আর ধরো 40 ডিগ্রি 40 ডিগ্রি সেন্টিগ্রেড 80 ডিগ্রি সেন্টিগ্রেড এইগুলোতে তোমার হচ্ছে কি টিসিপিকে হচ্ছে এখানে হচ্ছে মেজর প্রোডাক্ট হয়ে যায়। সো এখানে 80 ডিগ্রি সেন্টিগ্রেড দেয়া আছে, সো বুঝতেই পারছো এটা কোন কোন প্রোডাক্ট হবে, টিসিপি প্রোডাক্ট হবে। টিসিপি প্রোডাক্ট মানে 1,4 হচ্ছে অ্যাডিশন হবে। তাহলে 1,4 যদি অ্যাডিশন হয় তাহলে 2 নম্বর কোশ্চেনের জন্য কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশান হচ্ছে ডি। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে দেখো বলা আছে এ কম্পাউন্ড উইথ মলিকুলার ফর্মুলা C6H6O2 গিভ দ্য মিথেন অন ট্রিটমেন্ট উইথ এক্সেস মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তার মানে কি আছে, তোমাকে বলেছে C6H6O2 এটার সাথে তুমি যদি তোমার হচ্ছে CH3MgBr এর রিয়াকশানস করো, এই যে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাহলে তোমার এখান থেকে কি তৈরি হবে, মিথেন CH4। তুমি জানো যে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এখানে তোমার হচ্ছে কি না মাইনাস, অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করে, মাইনাস হয়। তাহলে এটা কি নিয়েছে, হাইড্রোজেন নিয়েছে, এখান থেকে H+ নিয়েছে, অর্থাৎ এটা একটা অ্যাসিড, অর্থাৎ যেখান থেকে হচ্ছে H+ নিয়েছে, সেই জন্য এখানে CH4। অর্থাৎ CH4 তৈরি করতে গেলে এখানে এক মোল CH4 এর জন্য মানে একটা CH4 এর জন্য তুমি বলতে পারো এখানে তোমার হচ্ছে একটাই তোমার হচ্ছে হাইড্রোজেন হচ্ছে দরকার। ওকে, এবার তোমার এখানে ডেটা দিয়েছে যে 5.5 গ্রাম অফ দ্য কম্পাউন্ড গিভ 2.24 লিটার অফ মিথেন অ্যাট এসটিপি। তাহলে এটা তোমার কত গ্রাম দিয়েছে, 5.5 গ্রাম তোমার এখানে দেয়া আছে, আর বলা আছে এখানে 2.24 লিটার এসটিপিতে তোমার মিথেন হচ্ছে তৈরি হচ্ছে। তোমাকে জানতে চাওয়া হয়েছে হাউ মেনি অ্যাক্টিভ হাইড্রোজেন আর প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড, এই যে কম্পাউন্ডটা দেয়া আছে, এই কম্পাউন্ডের মধ্যে কতগুলো অ্যাক্টিভ হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ একটা কম্পাউন্ডের মধ্যে কতগুলো অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, অর্থাৎ কতগুলো তোমার H+ হচ্ছে দিচ্ছে। তাহলে দেখো তুমি যদি মানে তুমি যদি দেখতে মানে এইটা যদি তুমি যদি দেখো যে 1 মোল এই কম্পাউন্ড থেকে কতগুলো হাইড্রোজেন জেনারেট করছে, তাহলে তুমি এটা কিভাবে পাবে, তুমি তাহলে বলতে পারো এর 1 মোলের জন্য এখানে কত মোল মিথেন তৈরি হচ্ছে, তাহলে দেখে নাও। তাহলে তুমি যদি দেখো যে এখানে এর 1 মোলের জন্য এর 1 মোলই মিথেন তৈরি হচ্ছে, তাহলে তুমি কি বলতে পারো, 1 মোল মিথেন তৈরি করার জন্য তোমার 1 মোল H দরকার, তাহলে আমি একটা মিথেন তৈরি করার জন্য একটা H দরকার, তাহলে একটা H কোথা থেকে পাচ্ছ, এই কম্পাউন্ডটা থেকে পাচ্ছ। এবার ধরো তুমি এখানে তুমি বললে যে আমি 1 মোল এই কম্পাউন্ড থেকে 2 মোল মিথেন তৈরি করতে পারছি, তাহলে 2 মোল মিথেন তৈরি করতে পারছো মানে কি, আমি মোলকে নাম্বারে যদি কনভার্ট করি, তাহলে তুমি ধরে নাও যে এর একটা থেকে এর 2টো মিথেন তৈরি হচ্ছে, তাহলে তুমি জানো মিথেনের জন্য শুধু হাইড্রোজেন দরকার, তাহলে এর একটা থেকে এর 2টো হচ্ছে মানে কি, এখানে তাহলে নিশ্চয়ই দুটো হাইড্রোজেন দিচ্ছে, সেই জন্য এখানে 2 করে তৈরি হচ্ছে, কারণ এখানে রেশিও তো 1:1। এবার তোমাকে সেটাই বের করতে হবে যে এখানে এর 1 মোলের রেসপেক্টে আমার মিথেন কতটা তৈরি হতে পারে। ওকে, তাহলে দেখো 2.24 লিটার মানে তুমি জানো যে এটাকে যদি আমি 22.4 লিটার দিয়ে ভাগ করি তোমার চলে আসছে 0.01 মোল। তাহলে তুমি বলতে পারো 5.5 গ্রাম থেকে 0.1 মোল 0.1 মোল হচ্ছে তোমার হচ্ছে তৈরি হচ্ছে। তাহলে দেখো তোমার এর মলিকুলার মাস কত, তাহলে কার্বনের 12 × 6 প্লাস এখানে হাইড্রোজেন 1 × 6 আর অক্সিজেন 16×32, তাহলে তোমার হচ্ছে টোটাল কত আসছে 110 গ্রাম। তাহলে তুমি কি লিখতে পারো, তুমি বলতে পারো 5.5 গ্রাম থেকে তোমার আসছে 0.1 মোল, আর এর 1 মোল মানে কত গ্রাম, 1 মোল মানে 110 গ্রাম, তাহলে 110 গ্রাম থেকে কত আসবে 0.1 × 110/5.5। তাহলে দেখো এখানে পয়েন্ট উঠে গেল, এখানে পয়েন্ট উঠে গেল, তাহলে ফাইনাল আনসার কত হয়ে গেল দেখো 2 মোল। তাহলে তুমি কি পেয়ে গেলে এর 110 গ্রাম মানে 1 মোল,
তাহলে তুমি বলছো যে এর 1 মোল থেকে এর 2 মোল তৈরি হয়েছে, এর 1 মোল থেকে এর 2 মোল তৈরি হয়েছে, তাহলে তুমি 1 মোল মানে তুমি যদি মোল মোল দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি কি বলতে পারো এর একটা থেকে এর একটা সংখ্যা থেকে তাহলে মিথেন কটা সংখ্যা তৈরি হয়েছে, দুটো। তাহলে দুটো মিথেনের জন্য দুটো তো হাইড্রোজেন দরকার, তাহলে দুটো হাইড্রোজেন নিশ্চয়ই এর একটা থেকেই দিচ্ছে, সেই জন্য দুটো মিথেন তৈরি হয়েছে। তাহলে যেহেতু এর একটা থেকে দুটো এইচ প্লাস দিচ্ছে তাহলে তুমি কি বলতে পারো, এখানে তুমি বলে দিতে পারো এর তাহলে অ্যাক্টিভ হাইড্রোজেন কত, 2। তাহলে কোশ্চেন নম্বর 3-এর কারেক্ট আনসার হচ্ছে অপশান হচ্ছে এ। ওকে, নেক্সট কোশ্চেনে দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড এক্সিবিট স্টিরিও আইসোমারিজম। তাহলে তোমার এখানে কোনটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম হচ্ছে তৈরি হচ্ছে বলতে হবে। তাহলে তুমি প্রথমে বলো যে স্টিরিও আইসোমারিজমে আমরা কি চেক করি, না তুমি জানো যে স্টিরিও আমরা জানি যে স্ট্রাকচারাল আর হচ্ছে স্টিরিওর মধ্যে আমরা কি চেক করি, না স্টিরিওর মধ্যে আমরা হচ্ছে জিওমেট্রিক্যালও চেক করি, আবার হচ্ছে এর মধ্যেই আমরা হচ্ছে অপটিক্যালও চেক করি। জিওমেট্রিক্যালের মধ্যে কি জানো, না তুমি হচ্ছে ইজেড চেক করো, যেইটাকে আমরা অপোজিটভাবে সিস ট্রান্সও হচ্ছে বলতে পারি, সিস ট্রান্স বা ইজেড এইগুলো চেক করো, এইগুলো সব কি জিওমেট্রির মধ্যে আসে। আর অপটিক্যালের মধ্যে কি আসে, আর এস নোমেনক্লেচার তোমার হচ্ছে চেক করে তুমি এনানসিওমার ডায়াস্ট্রিওমার এই সমস্ত জিনিস চেক করো। তাহলে তোমাকে বলেছে স্টিরিও আইসোমার কার মধ্যে আছে, তাহলে তোমাকে চেক করতে হবে জিওমেট্রিক্যাল আইসোমার অ্যান্ড অপটিক্যাল আইসোমার। ওকে, সো চলো এবার হচ্ছে দেখি কম্পাউন্ডগুলো তোমাকে কি কি হচ্ছে দেওয়া আছে। দেখো ফার্স্ট কম্পাউন্ড দেওয়া আছে 2 মিথাইল বিউটিন। তাহলে 2 মিথাইল বিউটিন মানে তুমি বুঝতেই পারছো যে 4টে কার্বন, তাহলে 1 2 3 4, তাহলে 2 মিথাইল বিউটিন, তাহলে 1 বিউটিন, এইটা হচ্ছে 1 বিউটিন আর হচ্ছে 1 2, তাহলে এখানে বলা আছে তোমার হচ্ছে মিথাইল। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে প্রথমে চেক করা হচ্ছে তোমার জিওমেট্রিক্যাল মানে ইজেড, তাহলে এখানে দুটোতেই তো হাইড্রোজেন, তাহলে কি এখানে কোনো ইজেড বা সিস্টান্স হতে পারে না। নেক্সট হচ্ছে চেক করো অপটিক্যাল মানে কাইরাল সেন্টার কি এখানে রয়েছে, কোনো কাইরাল সেন্টারও নেই। সো সুতরাং আমি কি বলতে পারি এ কখনোই তোমার হচ্ছে স্টিরিও আইসোমার হচ্ছে হতে পারে না, এর কোনো স্টিরিও আইসোমার নেই। নেক্সট এবার যদি তুমি বিকে দেখো তোমাকে কি বলা আছে 3 মিথাইল বিউটাইন, তাহলে 3 মিথাইল বিউটাইন দেওয়া আছে। তাহলে দেখো বিউটাইন ঠিক একই রকম, বিউটাইন 1 2 3 4, তাহলে বিউটাইন মানে 1 বিউটাইন আর হচ্ছে 3 মিথাইল, এখানে তোমাকে হচ্ছে মিথাইল হচ্ছে দেওয়া আছে। তাহলে দেখো তুমি এখানেও কি কোনো ইজেড পাচ্ছ, সো এখানে তো ট্রিপল বন্ড রয়েছে, সো সুতরাং এখানেও তুমি ইজেড পাবে না। আর এখানে কি কোনো রকম স্টিরিও অর্থাৎ কোনো কাইরাল সেন্টার পাচ্ছ, তাহলে দেখো এখানে যে হাইড্রোজেনটা রয়েছে কিন্তু এটাও মিথেন এটাও তো মিথেন, তাহলে এই দুটো তোমার হচ্ছে ডিফারেন্ট হয়েছে, কিন্তু এই দুটোতে দেখো না মিথেন এটাও তোমার CH3 এটাও CH3, তাহলে এটা কি কোনো স্টিরিও আইসোমার আছে, নেই, অর্থাৎ এর মধ্যে কোনো কাইরাল সেন্টারই নেই, তার মানে এটাও তোমার বিও হচ্ছে হবে না। নেক্সট এবার সি তুমি যদি দেখো 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড, তাহলে তোমাকে এখানে বলেছে যে 3 মিথাইল বিউটানোইক অ্যাসিড, তাহলে বিউটানোইক অ্যাসিড 1 2 3, বিউটানোইক অ্যাসিড আমরা জানি যে সি ডবল বন্ড ও এইচ, এইটা হচ্ছে বিউটানোইক অ্যাসিড, আর তোমাকে বলেছে 3 মিথাইল, তাহলে 1 2 3, তাহলে এই পজিশানে হচ্ছে তোমার হচ্ছে মিথাইল। তাহলে এবার আবার সেই দেখো একই সিস্টেম, এখানে তো ডবল বন্ড নেই কিন্তু দেখো এখানে CH3 আবার এইটাও CH3, তাহলে তোমার এর মধ্যেও কোনো কাইরাল সেন্টার নেই, তাহলে সিও আমার আনসার হবে না। নেক্সট এবার ডিটা দেখে নাও, ডি এর ক্ষেত্রে কি বলা আছে 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড, তাহলে বিউটানোইক অ্যাসিড তোমাকে বলেছে যে 1 2 3 4 বিউটেন, তাহলে তোমার হচ্ছে ডবল বন্ড ও এইচ, তাহলে 2 মিথাইল, এবার এখানে হচ্ছে একটা মিথাইল গ্রুপ দিয়ে দাও, তাহলে 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড, তাহলে তো এখানে ইজেড নেই, কিন্তু এবার চেক করো দেখো এইটা হচ্ছে হাইড্রোজেন, এইদিকে হচ্ছে মিথাইল, এইদিকে হচ্ছে ইথাইল, আর এইদিকে দেখো অ্যাসিড COOH গ্রুপ, তার মানে বলতে পারো এই যে কার্বনটা তোমার হচ্ছে কি না হচ্ছে কাইরাল সেন্টার, অর্থাৎ এটা হচ্ছে কাইরাল কার্বন। তাহলে যদি কাইরাল কার্বন হয় তাহলে এর রেসপেক্টে তুমি কি পাবে আর হচ্ছে এস তুমি হচ্ছে পাবে, তার মানে অপশান ডি তোমার এখানে কি না এর মধ্যে স্টিরিও আইসোমারিজম লুকিয়ে আছে। ওকে, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4-এর। ওকে, নেক্সট এবার দেখো কোশ্চেন নাম্বার 5, দেখো
কোশ্চেন নাম্বার 5-এ তোমাকে কি দেয়া আছে? কোশ্চেন নাম্বার 5টা একটু ইজি কোশ্চেন তোমার দেয়া আছে, যেটা তুমি বোর্ড লেভেলেই করেছো। দেখো, ওকে, নাও বলেছে ইন দ্য ফলোয়িং রিয়েকশনস দ্য মেজর প্রোডাক্ট ডব্লু। তাহলে প্রথমে দেখো HNO2 দেওয়া আছে, নাইট্রাস অ্যাসিড দেওয়া আছে 0°C রিয়েকশনস আমরা সবাই জানি। এখান থেকে তোমার হচ্ছে কী হবে, ডায়াজিনিয়াম সল্ট অর্থাৎ N2+Cl-। এবার দেখো বিটা ন্যাপথল দেওয়া আছে, বিটা ন্যাপথল তোমার এখানে হচ্ছে দেওয়া আছে। তাহলে কি রিয়েকশন, ডায়াজিনিয়াম সল্টের সাথে বিটা ন্যাপথল, খুবই ইম্পর্টেন্ট রিয়েকশনস বোর্ডের জন্য ছিল ক্লাস 12-এ। অ্যাজোডাই টেস্ট, যেইটাকে বলা হয় তোমার হচ্ছে কি না হচ্ছে অ্যাজোডাই টেস্ট। অ্যাজোডাই টেস্টে কি হয় না, আমরা তো জানি যে তোমার এই যে বিটা ন্যাপথলের এই পজিশান থেকে হচ্ছে বন্ড হয়, যেখানে নাইট্রোজেনের সাথে হচ্ছে বন্ড হচ্ছে এই পজিশান থেকে হয়। মানে তুমি যদি দেখো কম্পাউন্ড হচ্ছে কীরকম হয় না, বিটা এই ডায়াজিনিয়াম সল্ট দেখতে কেমন, N2 মানে কি N ট্রিপল বন্ড N, এই নাইট্রোজেনের উপর প্লাস প্লাস। দেখো বিটা ন্যাপথল, বিটা ন্যাপথলকে আমি যদি এই রকমভাবে দেখাই, দেখো তোমার হচ্ছে এই রকমভাবে দেখালে বিটা ন্যাপথলকে এই পজিশানে তোমার হচ্ছে OH রয়েছে, আর এখানে তোমার হচ্ছে একটা ডবল বন্ড, তারপরে এখানে তোমার ডবল বন্ড, এটা এটা এটা। এবার দেখো এখানে অ্যাকচুয়াল অক্সিজেনের লোন পেয়ার এরকমভাবে আসে, এখান থেকে এসে বন্ডটা তৈরি করে, আর এখানে নাইট্রোজেন তোমার হচ্ছে N+টা N হয়ে যায়। সো আবার অ্যারোমেটিসিটি ফিরে পাওয়ার জন্য এখানে যে হাইড্রোজেনটা থাকে আমরা জানি এটা আবার ব্যাক করে এটাকে OH করে দেয়। তাহলে অ্যাকচুয়াল বন্ড ফরমেশনস কোন পজিশান দিয়ে হয়, এই পজিশান দিয়ে তোমার হচ্ছে হয়। তাহলে দেখো তুমি যদি অপশান চেক করো, তাহলে প্রথম অপশানেই দেখো অক্সিজেনের রেসপেক্টে এই পজিশান দিয়ে তোমার হচ্ছে বন্ড ফরমেশান হয়েছে। সো 5 নম্বর তোমার হচ্ছে যে কোশ্চেন, তার কারেক্ট আনসার হবে অপশান হচ্ছে এ। এইটা আমরা জানি যে অ্যাজোডাই টেস্ট, যার কালার হয় অরেঞ্জ রেড ডাই কালার তোমার হচ্ছে শো করে। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে 6। কোশ্চেন নাম্বার 6-এ দেখো তোমাকে বলেছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ফর SN1 রিয়েকশন। SN1 SN2 এর আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম হচ্ছে দেখেছি। SN1 আমরা তো জানি যে 2 স্টেপ রিয়েকশন। ফার্স্ট স্টেপ হয় তোমার হচ্ছে কি না হচ্ছে ফার্স্ট স্টেপে হয় কার্বোক্যাটায়ন ফরমেশন, আর কার্বোক্যাটায়নকে কি বলা হয়, ইন্টারমিডিয়েট। তাহলে একটা ইন্টারমিডিয়েট যদি তৈরি করতে হয় তাহলে প্রথমে ট্রানজিশন স্টেটে যেতে হয়, দেন ইন্টারমিডিয়েট অর্থাৎ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি বলে তার এনার্জি তোমার হচ্ছে কমে যায়। তারপরে আমরা জানি যে সেকেন্ড ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে আসে, দেন এবার প্রোডাক্ট হয়, অর্থাৎ তোমার শুরু হয় এখান থেকে। তাহলে ফার্স্ট ট্রানজিশন স্টেট, দেন এটা কি আসলো কার্বোক্যাটায়ন ফরমেশনস, অর্থাৎ এটা তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট, দেন আবার তোমার সেকেন্ড ট্রানজিশন স্টেট, দুটো স্টেপে হয়, স্টেপ 1 আর হচ্ছে স্টেপ 2। অর্থাৎ এখানে তোমার হচ্ছে কি হয় না, যেহেতু কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে হয় তাহলে এখানে ইন্টারমিডিয়েট একটা কার্বোক্যাটায়ন, আর ট্রানজিশন স্টেট কতটা তোমার হচ্ছে দুটো। তাহলে একটা ইন্টারমিডিয়েটের জন্য দুটো ট্রানজিশন স্টেট, তাহলে তোমার হচ্ছে এখানে ফার্স্ট ট্রানজিশন স্টেট আর এটা হচ্ছে সেকেন্ড। এবার তুমি তো জানো যে প্রথম ট্রানজিশন স্টেপ 1 তো তোমার হচ্ছে স্লো স্টেপ, যেখানে কি হয় না, যেখানে হচ্ছে বন্ড ব্রেক হয়, যেখানে তোমার হচ্ছে বন্ড ব্রেক হয়। তাহলে এটা স্লো স্টেপ হয়ে যাওয়ার জন্য তোমার হচ্ছে কি হয় না, এর পিক হচ্ছে তোমার হচ্ছে বেশি, অর্থাৎ এর যে ট্রানজিশন স্টেট তার এনার্জি তোমার হচ্ছে এখানে বেশি হবে। অর্থাৎ তুমি জানো এখানে তোমার যে এই যে হ্যালোজেনটা থাকে সেইটা প্রথমে ভাঙে স্লোয়েস্ট স্টেপে, অর্থাৎ একে তোমার হচ্ছে বেশি এনার্জি দরকার, অর্থাৎ এর ট্রানজিশন স্টেট হচ্ছে তোমার হচ্ছে বেশি এনার্জি তোমার হচ্ছে হবে এই ট্রানজিশন স্টেটের তুলনায়। অর্থাৎ তাহলে তুমি যদি দেখো অপশান এ, কোশ্চেন নাম্বার 6-এর তোমার অপশান এই হচ্ছে আমার হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এর পরেরটাতে দেখো প্রথমের ট্রানজিশন স্টেটের এনার্জি কম দিয়েছে, সেকেন্ডেরটা বেশি দিয়েছে, তাহলে এটাও তো তোমার হবে না। আর এখানে ইন্টারমিডিয়েট হচ্ছে দুটো রয়েছে, এটাও হবে না। আর এটা তোমার হচ্ছে সিঙ্গেল, শুধু ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে গেছে, কোনো ইন্টারমিডিয়েট নেই, যেটা আমরা SN2 এর জন্য জানি, তাহলে এটাও তোমার হচ্ছে না। তাহলে 6-এর অপশান এ হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ দেখো তোমাকে কি বলা আছে যে আইডেন্টিফাই কম্পাউন্ড এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি অফ দ্য ফলোয়িং রিয়েকশন। তাহলে প্রথমে দেখো এখানে ডবল বন্ড রয়েছে, তার সাথে KMnO4 কোল্ড অ্যান্ড ডাইলুট,
তাহলে দেখো চিনতে পারছো যে ডবল বন্ডের রেসপেক্টে তোমাকে KMnO4 কোল্ড অ্যান্ড ডাইলুট দিয়ে আছে, তার মানে অ্যাজ এ বেয়ার রিয়েজেন্টের মতো হচ্ছে কাজ হবে, বেয়ার রিয়েজেন্ট তোমার হচ্ছে অ্যালকালাইন KMnO4 এর মতোই তোমার হচ্ছে এখানে হচ্ছে কাজ হবে। অর্থাৎ কি হবে না সিস তোমার হচ্ছে হাইড্রক্সিলেশন হয়। সো এর এখানে তোমার হচ্ছে কি হবে না সিস হাইড্রক্সিলেশন অর্থাৎ দুটো OH গ্রুপ যুক্ত হবে সিস। সো আমাদের এখানে তো কোনো রকম স্টিরিওকেমিস্ট্রি দেওয়া নেই, সো সুতরাং আমাদের স্টিরিওকেমিস্ট্রি এখানে না জানলেও হবে। সো আমি তাহলে এখান থেকে কি বলতে পারি, এই ডবল বন্ডটা এখান থেকে উঠবে, ডবল বন্ডটা এখান থেকে উঠে এর জায়গাতে একটা আসবে OH গ্রুপ, এই জায়গাতে একটা আসবে OH গ্রুপ, এবং দুটো OH গ্রুপ একই দিক থেকে আসবে, সেই জন্য এটা হয় তোমার হচ্ছে সিস তোমার হচ্ছে অ্যাডিশন। ওকে, নেক্সট এরপরে তোমার হচ্ছে যেটা দেয়া আছে CrO3 যেটা আমরা জানি যে এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, এটা একটা তোমার হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। এবার যেটা তুমি দেখতেই পাচ্ছ যে OH আছে, OH-কে অক্সিডাইজ করে অর্থাৎ অ্যালকোহলকে অক্সিডাইজ করে কি করে, আইদার এটা অ্যালডিহাইড অথবা তোমার হচ্ছে কিটোন করে, দেন এটা ফার্দার অক্সিডেশন হয়ে কি তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়। এবার তুমি যদি দেখো এই যে OH-টা এই OH-টা যুক্ত আছে যেই কার্বনের সাথে, সেই কার্বনে কোনো কিন্তু হাইড্রোজেন নেই, এটা 3 ডিগ্রি কার্বন, এখানে তো কোনো হাইড্রোজেন নেই। সুতরাং যেহেতু হাইড্রোজেন নেই তাহলে তো এর তো অক্সিডেশন হতে পারবে না। কিন্তু যদি তুমি এই OH গ্রুপটা দেখো তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে তুমি কি বলতে পারো এটার হচ্ছে অক্সিডেশন হবে। তাহলে 2 ডিগ্রি কার্বনের সাথে যে OH-টা রয়েছে সেটা থেকে কি তৈরি হয়, কিটোন তৈরি হবে। সিম্পল তুমি এখানে যদি ব্যাক করো তাহলে দেখো কিটোন তৈরি হচ্ছে, তাহলে আর তো অ্যাসিড তৈরি এখানে হতে পারবে না। তাহলে ফাইনাল আনসার কি হয়ে গেল, এখানে তোমার হচ্ছে কিটোন, আর এই জায়গাতে যেমন OH ছিল এটা, তাহলে এক্স কি তৈরি হয়ে গেল, এটা তোমার হয়ে গেল এক্স, আর এটা তোমার তৈরি হয়ে গেল ওয়াই। তাহলে দেখো অপশান এ, এখানে তো এ তো এইটা এক্স তো হবেই না। অপশান বিতে দেখো দুটো OH আছে কিন্তু COOH এটাকে করে দেওয়া আছে, সো এটাও তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে হবে না। অপশান সিতে দেখো এখানে OH নেই, আর অপশান ডি তাহলে আমার হচ্ছে কারেক্ট আনসার হয়ে গেল। দেখো এখানে দুটো OH অ্যান্ড এখানে OH-টা যেমন ছিল সেটাই আছে, আর এখানে কিটোন হচ্ছে তৈরি হয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 7-এর অপশান ডি হবে তোমার হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেন নাম্বার 8-এ কী বলা আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং উড গিভ দ্য হবম্যান অ্যালকিন অ্যাজ দ্য মেজর প্রোডাক্ট। অর্থাৎ হবম্যান আমরা তো জানি যে সেটজেব আর হচ্ছে হবম্যানের ক্ষেত্রে প্রোডাক্ট ছিল যেটা তোমার হচ্ছে সেটজেবের ক্ষেত্রে মোর অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, যে ডবল বন্ডটা তৈরি হবে সেইটা হচ্ছে সেটজেব প্রোডাক্ট, আর হবম্যানের ক্ষেত্রে কি ছিল লেস অ্যালকাইল গ্রুপ হচ্ছে যুক্ত হবে এটা। ওকে, সো চলো দেখা যাক। সো হবম্যান প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম মনে করে দেখো, এইটা আমরা পড়েছিলাম যে রিয়েকশান, যেই সমস্ত রিয়েকশানস মেনলি E1CB থ্রু দিয়ে হয়। E1CB মানে কি না, আমরা তো জানি যে এলিমিনেশান ভায়া কনজুগেট বেস কার ক্ষেত্রে হয়, উইক যারা হচ্ছে লিভিং গ্রুপ, যেমন ধরো যদি তোমার হচ্ছে ফ্লোরিন থাকে, ওর মধ্যে যদি ধরো ফ্লোরিন থাকে, নেক্সট ধরো তোমার হচ্ছে NMe3+ এই ধরনের গ্রুপ থাকে, বা ধরো তোমার হচ্ছে SMe2+ এই ধরনের গ্রুপ থাকে, তখন তাদের ক্ষেত্রে কি হয় না এইগুলো যেহেতু তোমার হচ্ছে উইক লিভিং গ্রুপ, সো এইগুলো কনজুগেট বেসের থ্রু দিয়ে যায়, সেই জন্য এই রিয়েকশানসগুলোকে বলা হয় তোমার হচ্ছে কি না এলিমিনেশনস ভায়া কনজুগেট বেস। এবার দেখো কোশ্চেন নাম্বার 1-এ যেটা দেয়া আছে দেখো সেইখানে ফ্লোরিনই দেয়া আছে, সো ফ্লোরিন দেয়া আছে, স্ট্রং বেস এখানে দেয়া আছে, সো কী হবে না এখানে যে হাইড্রোজেনটা রয়েছে তাহলে এই হাইড্রোজেনটা এখান থেকে যাবে, তবেই তো এখানে নেগেটিভ হবে, কারণ তুমি তো জানো যে নেগেটিভের ক্ষেত্রে তোমার 1 ডিগ্রি হচ্ছে সব থেকে বেশি স্টেবল। তাহলে এইখানেও হাইড্রোজেন আছে, এই পজিশানেও হাইড্রোজেন আছে, তাহলে এটা তো নিলে এখানে তো 2 ডিগ্রি নেগেটিভ হয়ে যাবে। তাহলে তুমি কি বলবে না এই জায়গাতে আমার নেগেটিভটা হচ্ছে সব থেকে হচ্ছে বেশি স্টেবল, তাহলে এটা এখানে আসলো, তারপরে ফ্লোরিনকে বের করে দিল, তাহলে তুমি কি বলতে পারো না দেখো এখানে লেস কনজুগেটেড অ্যালকিন তৈরি হয়েছে অ্যাজ দ্য মেজর প্রোডাক্ট, তার মানে তুমি বলতে পারো এটা হবম্যান প্রোডাক্ট হচ্ছে দেবে, তাহলে এইটা তোমার হচ্ছে হবম্যান প্রোডাক্ট হচ্ছে হবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার এই অপশান 2-এতে দেখো এখানেও তোমার হচ্ছে টার্সিয়ারি বিউটক্সাইড অর্থাৎ স্টেরিক হিন্ড্রেন্স বেস দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি এও তো হাইড্রোজেন এখান থেকেই নেবে, এখান থেকে তোমার হচ্ছে নিতে পারবে না। আবার ফ্লোরিন দেওয়া আছে এখানে, তাহলে এর ক্ষেত্রেও ঠিক একই রকম, এই জায়গাতে তোমার হচ্ছে নেগেটিভ চার্জ হলো, তারপর এটা আসলো এখান থেকে বেরিয়ে গেল,
তাহলে তোমার এর ক্ষেত্রেও কি বলতে পারো, না এর ক্ষেত্রেও বলতে পারো যে লেস হিন্ড্রেন্স, এই অর্থাৎ তোমার হচ্ছে লেস অ্যালকাইল গ্রুপযুক্ত তোমার হচ্ছে ডবল বন্ড, সেটাই হচ্ছে মেজর প্রোডাক্ট। তার মানে এখানেও তোমার হচ্ছে কি হবে, হফম্যান প্রোডাক্ট এর ক্ষেত্রেও তোমার হচ্ছে দেবে। ওকে, নেক্সট হচ্ছে 3 নম্বরের ক্ষেত্রে দেখো এখানে স্ট্রং বেস আছে, এখানে ক্লোরিন আছে, সো সিম্পল SN2 রিঅ্যাকশনস হয়ে যাবে। সো সুতরাং SN2 এলিমিনেশনস হয়ে যাবে। তাহলে এখান থেকে হাইড্রোজেন ক্যাপচার করলো, এখানে আসলো তোমার হচ্ছে ক্লোরিনকে হচ্ছে বের করে দিল। তাহলে সুতরাং এখানে তোমার হচ্ছে কি হয়ে যাবে, সেট জেব, অর্থাৎ এটা তোমার হচ্ছে মেজর প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে তোমার হচ্ছে হফম্যান প্রোডাক্ট হচ্ছে হবে না, এর ক্ষেত্রে কি হবে, সেট জেব। নেক্সট এবার দেখো ক্লোরিন আছে, ক্লোরিন যদিও ভালো লিভিং গ্রুপ, কিন্তু এখানে তো টার্সিয়ারি বিউটক্সাইডের তোমার দেয়া আছে। তাহলে এটা তো একটা তো তোমার হচ্ছে স্টেরিক বেস, এইটা তো তোমার হচ্ছে স্টেরিক বেস। তাহলে এটা স্টেরিক বেস হয়ে যাওয়ার জন্য কি, এ তো আর এসে 2 ডিগ্রি থেকে হাইড্রোজেন ক্যাপচার করতে পারবে না, তাহলে তো রিপালশন শুরু হবে। তাহলে এ কি করবে, এই দিক থেকে এসেই হাইড্রোজেন তৈরি করবে। তাহলে নেগেটিভ চার্জ কোথায় তৈরি হবে, এই জায়গাতে। তাহলে এরপর এখানটায় এটা এখানে পড়লো আর ক্লোরিনকে বের করে দিল। তাহলে আমরা স্টেরিক দিয়েও জানি যে এটা হচ্ছে আমরা তোমার হচ্ছে টার্সিয়ারি বিউটক্সাইড দিয়েও আমরা জানি হফম্যান প্রোডাক্টই হয়। সো সুতরাং 4 নম্বর এর ক্ষেত্রেও তোমার কি হবে, হফম্যান প্রোডাক্টই হবে। তাহলে এই জায়গা থেকে নিতে পারবে না, এখানেই নেবে তোমার হচ্ছে, কারণ এখানে যদি নিতে হয় তাহলে এখানে এই যে মিথাইল আছে এর সাথে হচ্ছে স্টেরিক রিপালশন হবে। ওকে, সো তাহলে ফাইনাল আনসার কি হবে, দেখো 1 নম্বর সেটাও হফম্যান প্রোডাক্ট দিচ্ছে, 2 নম্বর সেটাও হফম্যান প্রোডাক্ট দিচ্ছে, 4 নম্বর সেটাও হফম্যান প্রোডাক্ট দিচ্ছে। তাহলে 1 2 4, তাহলে অপশান কোথায় দেখো 1 2 4, অপশান হচ্ছে বি। তাহলে কোশ্চেন নাম্বার 8-এর কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে বি। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এর ক্ষেত্রে তুমি যদি দেখো কনসিডার দ্য ফলোয়িং কম্পাউন্ড, তোমাকে কি দেয়া আছে, প্রথমে বেঞ্জিন, নাইট্রোবেঞ্জিন, তারপরে তোমার হচ্ছে অ্যামিনের অ্যাসিটাইলেশন করা আছে, আর এখানে দেখো তোমার হচ্ছে 2 ডিগ্রি এখানে তোমার হচ্ছে আইসো তোমার হচ্ছে প্রোপেন ইউনিটকে হচ্ছে যোগ করা আছে। ওকে, তাহলে এবার তোমাকে জানতে চেয়েছে যে কারেক্ট অর্ডার টুয়ার্ডস দ্য ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে ইলেকট্রোফিলিক মানে কি, ই প্লাস। আমরা তো জানি বেঞ্জিনের সাথে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হতে গেলে বেঞ্জিনের ইলেকট্রন ডেন্সিটিকে বাড়াতে হবে। তাহলে যে বেশি ইলেকট্রন ডেন্সিটিকে বেঞ্জিনের বাড়াতে পারবে তারই ইলেকট্রোফিলিক অ্যাটাক বেশি হবে। তাহলে তোমাকে চেক করতে হবে এখানে যে সাবস্টিটিউশনগুলো দেয়া আছে তাদের নেচার কীরকম। আর তুমি এইটা জানো, NO2 তুমি জানো যে সব থেকে তোমার হচ্ছে এর ক্ষেত্রে কি না -R এফেক্ট খুবই বেশি। সো সুতরাং এর ক্ষেত্রে যেহেতু -R, অর্থাৎ যেহেতু ইলেকট্রন উইথড্র করে নেয় রেজোনেন্সের থ্রু দিয়ে, তাহলে এখানে বাকি এখানে নাইট্রোজেনের উপর দেখো লোন পেয়ার আছে, এই লোন পেয়ার এখানে তোমার আসতে পারে। আবার দেখো যদিও তুমি এখানে দেখতে পাচ্ছ যে নাইট্রোজেনের সাথে যেই লোন পেয়ারটা রয়েছে, দেখো এখানে তোমার হচ্ছে নাইট্রোজেনের সাথে যেই লোন পেয়ারটা রয়েছে এখানে দেখো C ডবল বন্ড ও CH3, অর্থাৎ নাইট্রোজেনের রিঅ্যাক্টিভিটিকে কমানোর জন্য সেই মনে করে দেখো অ্যানিলিনের তোমার হচ্ছে রিঅ্যাক্টিভিটিকে কমানোর জন্য তোমার হচ্ছে কি করি, অ্যাসাইলেশন। কারণ অ্যানিলিনের তুমি যদি ডিরেক্টলি ফিডিল ক্যাপ রিঅ্যাকশনস করতে যাও তখন ওটা সল্ট তৈরি করে নেয়, অর্থাৎ নাইট্রোজেনের লোন পেয়ার ডিরেক্টলি গিয়ে অ্যাটাক করে AlCl3-তে, অর্থাৎ সল্ট তৈরি হয়ে যায়। সেটাকেই বন্ধ করার জন্য আমরা কি করেছিলাম, অ্যাসিটাইলেশন হচ্ছে করেছিলাম এখানে, সেটাই এখানে করে দেওয়া আছে। যদিও এই দিকে রেজোনেন্স কিছুটা পার্টিসিপেট করবে, কিন্তু দেখো এখানে বাকি তো এই দিকেও তোমার রেজোনেন্স বেঞ্জিন রিংয়ে দেবে। তাহলে তুমি কি বলবে, দেখো এই নাইট্রোজেনের লোন পেয়ার যেহেতু বেঞ্জিন রিংয়ে তোমার দিচ্ছে, তাহলে তুমি বলবে এখানে +R আছে, রেজোনেন্স আছে +R, কিন্তু বেঞ্জিনের তো কোনো এফেক্ট এখানে নেই। বাকি তোমার নাইট্রো গ্রুপের হয়ে গেল -R মানে ইলেকট্রন উইথড্রয়িং, আর এর হয়ে গেল +R। এবার এর ক্ষেত্রে যদি দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, যেটা কি হবে না, যেটা তোমার হচ্ছে এখানে হাইপার কনজুগেশন হবে। মেনলি আমরা পড়ি যে এটাকেও রেজোনেন্স বলে, কিন্তু এই রেজোনেন্সটাকে বলা হয় ডিউ টু হাইপার কনজুগেশন। তাহলে আমি এখানে প্রায়োরিটি দেবো হাইপার কনজুগেশনকে। ওকে, তাহলে তুমি যদি বলো তাহলে সব থেকে কে বেশি, কোথায় সব থেকে বেশি ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে বেঞ্জিনিয়ারিংয়ে, তাহলে এই দুটো কেসে সব থেকে বেশি হচ্ছে বাকি এই দুটো কেসের থেকে। বাকি এবার দেখো সব থেকে কম হচ্ছে কে, যেহেতু এটা ইলেকট্রন উইথড্রয়িং এখানে, তাহলে বেঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রন ডেন্সিটি সব থেকে কমে যাচ্ছে। তাহলে তুমি বলতে পারো যে এখানে যে বেঞ্জিন রিং এর তোমার হচ্ছে সব থেকে কম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, অর্থাৎ 2 হবে সবার শেষে। তাহলে এখানে দেখো 2 সবার শেষে দুটো অপশানে দেওয়া আছে, একটা হচ্ছে C আর একটা হচ্ছে তোমার হচ্ছে D। তাহলে তোমার এর ক্ষেত্রে তাহলে কি,
না সি আর হচ্ছে ডি এর মধ্যে তোমার হচ্ছে আনসার হবে। এবার চেক করো, দেখো এক দুটোর ক্ষেত্রে মানে এরপরে তো বেঞ্জিন দেখতে পাচ্ছ, কারণ এখানেও প্লাস আর এফেক্ট আছে, আর এখানে হাইপার কনজুগেশন, এখানেও তো প্লাস এইচ এফেক্ট তুমি বলতে পারো, হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে বেঞ্জিনিয়ারিংয়ের তো ইলেকট্রন ডেন্সিটি বাড়াচ্ছে। এবার তুমি বলো যে হাইপার কনজুগেশন আর রেজোনেন্স এদের দুজনের মধ্যে কে প্রায়োরিটি পাই? রেজোনেন্স প্রায়োরিটি পাই। তাহলে তোমাকে কি বলতে হবে, রেজোনেন্সের থ্রু দিয়ে যে ইলেকট্রন ডেন্সিটি যে বেঞ্জিনিয়ারিংয়ের দিকে যে দিয়ে দিচ্ছে সেটা মোর এফেক্টিভ। তাহলে কোথায় সব থেকে বেশি বেঞ্জিনের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে? তাহলে এখানে, অর্থাৎ 3 হবে, যেহেতু এটা রেজোনেন্সের থ্রু দিয়ে, তাহলে 3 এখানে সব থেকে বেশি ইলেকট্রন ডেন্সিটি, সো এ সব থেকে বেশি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়েকশানে পার্টিসিপেট করবে। অর্থাৎ 3 হচ্ছে তোমার প্রথম, তারপরে হবে 4, তারপরে হবে 1, তারপরে হবে 2, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে তোমার হচ্ছে কারেক্ট আনসার কোশ্চেন নাম্বার 9-এর। ওকে, নেক্সট এবার হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছে 10। দেখো কোশ্চেন নাম্বার 10-এর ক্ষেত্রে কি বলে দেওয়া আছে, অ্যামং NiCO তার হোল 4, NiCN তার হোল 4 2 মাইনাস, NiCl4 2 মাইনাস। তাহলে তোমার এখানে চেক করতে হবে কোনটা প্যারাম্যাগনেটিক আর কোনটা ডায়াম্যাগনেটিক। সো তুমি দেখতেই পাচ্ছ NiCN4 এর ক্ষেত্রে CN তুমি জানো এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, অর্থাৎ আর এখানে নিকেল কততে আছে? 0-তে আছে। তাহলে নিকেল যদি 0-তে থাকে তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন, নিকেল জানি 28, তাহলে 3d8 আর হচ্ছে 4s2। তাহলে এখানে যেহেতু এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে তুমি যখন ইলেকট্রন যখন ফিল আপ করবে তাহলে ডি, তারপরে 4s, তারপরে হচ্ছে 4p। তাহলে এখানে দেখো তোমার হচ্ছে 3d এর ক্ষেত্রে তোমার এখানে 8টা আর এখানে 2টো, তাহলে তো প্রথমে তুমি দেখো না 1 2 3 4 5 6 7 8 আর এখানে 2টো, কিন্তু এখানে যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তাহলে এই দুটো ইলেকট্রন কি করবে? প্রথমে পেয়ারিং করবে, তাহলে এখানে দেখো পেয়ারিং হয়ে যাবে। তাহলে অর্থাৎ এই যে ডিটা পুরো ফুলফিল হয়ে গেছে। তাহলে এখানে কি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে? তাহলে নো আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে এখানে যেহেতু কোনো রকম আনপেয়ার্ড ইলেকট্রনই নেই, তাহলে এখানে কি হবে? এটা তোমার হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে NiCN তার হোল 4 কি হয়ে গেল? ডায়াম্যাগনেটিক। আর হাইব্রিডাইজেশন কি হয়ে যাবে? দেখো sp3 কিন্তু এটা ডায়াম্যাগনেটিক। ওকে, নেক্সট হচ্ছে NiCN তার হোল 4 2 মাইনাস। তাহলে দেখো এখানে নিকেলের অক্সিডেশন স্টেট কত? তুমি যদি এক্স ধরে নাও, CN তো -1 করে আর এখানে -2, তাহলে তুমি বলবে এখানে +2। তাহলে নিকেল যদি +2 স্টেটে হয়, তখন তার হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনস হয়ে যাবে 3d8, কারণ 4s2 থেকে প্রথমে ইলেকট্রন যাবে, দুটো ইলেকট্রন ওখানে যদি বেরিয়ে যায় তাহলে এখানে 3d8 হবে। তাহলে 3d8 এর ক্ষেত্রে তুমি ফিল আপ করবে কি করে? না তুমি দেখো 1 2 3 4 5 6 7 8, কিন্তু দেখো এখানে CN দেয়া আছে, CN এটাও তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়ে যাওয়ার জন্য কি হবে? এখানেও দেখো তোমার হচ্ছে পেয়ারিং হয়ে যাবে। তাহলে এখানে তোমার হচ্ছে পেয়ারিং হিসাবে থাকবে। তাহলে এখানে 4টেতে তো টোটাল হচ্ছে 8টা ইলেকট্রন এইরকম পেয়ার হিসাবে থাকবে, আর বাকি একটা তোমার অরবিটাল এখানে ভ্যাকেন্ট থাকবে। তাহলে একটা যদি ভ্যাকেন্ট থাকে আর এখানে তো কোনো রকম আনপেয়ার্ড ইলেকট্রন নেই, যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন নেই তাহলে এর ম্যাগনেটিক কি হবে? না এটাও তোমার হয়ে যাবে ডায়াম্যাগনেটিক, কারণ প্রত্যেকটা ইলেকট্রন পেয়ার হিসাবে রয়েছে। আর এর হাইব্রিডাইজেশন কি হয়ে যাবে? এর হাইব্রিডাইজেশন হয়ে যাবে DsP2। ওকে, এর হাইব্রিডাইজেশন হয়ে যাবে DsP2। নেক্সট এবার দেখো NiCl তার হচ্ছে হোল 4। তাহলে এখানেই চেক করো, এখানেই একটু আগে যে আমরা নিকেল 2+টা দেখলাম, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে দুটো তো এখানে আনপেয়ার্ড ইলেকট্রন এখনও পড়ে রয়েছে, আর এখানে কি পেয়ার হবে? দেখো Cl আছে, Cl যদি লিগ্যান্ড হয়, আর এইটা 2+ কেন করলাম? কারণ এখানে দেখো না নিকেল তো +2-তে দেখতেই পাচ্ছ, আর এখানে Cl আমরা জানি এটা একটা উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড হয়ে যাওয়ার জন্য এখানে তো পেয়ারিং হবে না, তাহলে এর হাইব্রিডাইজেশন হবে sp3, কিন্তু এখানে দেখো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থেকে গেছে। তাহলে যেহেতু দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থেকে গেছে, সুতরাং এটাকে কি বলবো? প্যারাম্যাগনেটিক। তার মানে প্রথমের দুটো ডায়াম্যাগনেটিক, দেন এটা তোমার হবে প্যারাম্যাগনেটিক। তাহলে দেখো নিকেল CN4 2 মাইনাস অ্যান্ড এত ডায়াম্যাগনেটিক অ্যান্ড এইটা প্যারাম্যাগনেটিক। সো অপশান এ হয়ে যাবে 10-এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এর ক্ষেত্রে বলা আছে স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেন্সিয়াল অফ MnO4 মাইনাস থেকে Mn2+ ইজ 1.51 ভোল্ট। হাউ মাচ অক্সিডাইজিং পাওয়ার অফ MnO4 মাইনাস থেকে Mn2+ কাপেল
চেঞ্জ ইফ দ্য কনসেন্ট্রেশনস অফ এইচ প্লাস ইজ ডিক্রিজেস বাই 100 টাইম। তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশনস আমরা যদি কমিয়ে দিই তাহলে তোমার হচ্ছে কত এখানে তোমার হচ্ছে ওর অক্সিডাইজিং পাওয়ারের চেঞ্জ হবে। তাহলে তুমি জানো যে আমরা যদি এটার রিয়েকশনস লিখি, সো এই রেডক্স রিয়েকশনস আমরা ইজিলি করতে পারবো। MnO4 মাইনাস, এখান থেকে তৈরি হয়েছে Mn2 প্লাস, এটা তো অ্যাসিডিক মিডিয়াম দেখতেই পাচ্ছ, এইচ প্লাস আছে, সো এখানে লেফট হ্যান্ডে দেখো 4টে অক্সিজেন বেশি, সো এইদিকে হবে 4H2O, 4টে হাইড্রোজেন তাহলে বেশি হয়ে গেল, এখানে হবে 8H প্লাস আর হচ্ছে 5 ইলেকট্রন। ওকে, তাহলে আমি যদি এবার রিয়েকশনস লিখে দিই তাহলে আমার এখানে দেখো MnO4 মাইনাস, এখানে কি কোনো রকম এদের কনসেন্ট্রেশন দেওয়া আছে? দেয়া নেই, আর তোমার চেঞ্জ করেছে, তাহলে আমরা এই দুটোকে আর এর মধ্যে কনসিডারেশনের মধ্যে আনবো না। তাহলে কাকে শুধু চেঞ্জ করেছি? এইচ প্লাসকে, তাহলে শুধু এইচ প্লাসকেই হচ্ছে এর মধ্যে হচ্ছে নিয়ে আসবো ইকুইলিব্রিয়ামের মধ্যে। এইগুলো তো সমানই আছে, এইগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে শুধু এইচ প্লাসের কনসেন্ট্রেশন দিয়ে হচ্ছে লিখছি। তাহলে দেখো E ইকুয়ালস টু E নট সেল মাইনাস 0.059 বাই এন, এন ইকুয়ালস টু কত? এখানে 5টা ইলেকট্রনের চেঞ্জ, সো এন ইকুয়ালস টু 5, আর লগ হচ্ছে তোমার এইচ প্লাস দেখো লেফটে আছে, তাহলে কি হবে 1/H প্লাস টু দি পাওয়ার 8। ওকে, তাহলে এইটাকে যদি আমি যদি উপরে তুলি তাহলে H প্লাস টু দি পাওয়ার -8 হয়ে যাচ্ছে। তাহলে এবার আমাকে বলেছে চেঞ্জ অফ অক্সিডাইজিং পাওয়ার, তাহলে চেঞ্জ অফ অক্সিডাইজিং পাওয়ার মানে দেখো এটাকে বলা হয় চেঞ্জ অফ অক্সিডাইজিং পাওয়ার, অর্থাৎ E মাইনাস ই নট, ই সেল মাইনাস হচ্ছে ই নট সেল, এটাকেই বলা হয় তোমার হচ্ছে চেঞ্জ ইন অক্সিডাইজিং পাওয়ার। তাহলে এটা সমান কি হয়ে গেল দেখো -0.059 বাই হচ্ছে 5, আর এটা তো উপরে চলে গেলে -8 হয়ে যাচ্ছে, তাহলে -8টা এখানে এসে কি হয়ে গেল মানে টু দি পাওয়ার -8 লগ এইচ প্লাস টু দি পাওয়ার -8, সেইটা সামনে চলে আসলো -8 হয়ে গেল, আর লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস হয়ে গেল। এবার তোমাকে বলেছে এইচ প্লাসের কনসেন্ট্রেশন 100 টাইম আমি হচ্ছে চেঞ্জ করছি, তাহলে এইচ প্লাসের জায়গায় আগে এইচ প্লাস ছিল আর এখন 100H প্লাস, তাহলে এখানে তোমার হচ্ছে মানে এবার চেঞ্জটা কীরকম ডিক্রিজ করেছে, তাহলে ডিক্রিজ যদি করি তাহলে 1/100 হয়ে যাবে, এখানে আগেতে এইচ প্লাস ছিল এখন 100 টাইম ডিক্রিজ করেছি, তার মানে 1/100H প্লাস, তাহলে এইচ প্লাস ক্যান্সেল আউট হয়ে গেলে 1/100 হয়ে গেল, তাহলে ফাইনালি কি হয়ে গেল -0.059/5 ইন্টু মাইনাস অফ 8, আর দেখো এই যে 10, এইটা হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ারটা উপরে গেলে তোমার হচ্ছে 10 টু দি পাওয়ার -2, তাহলে -2টা সামনে চলে আসবে, তাহলে ফাইনাল আনসার কি হয়ে গেল দেখো এখানে তুমি যদি ক্যান্সেল আউট করো 8 দুগুণে 16 আর এখানে -0, তাহলে ফাইনাল আমার এখানে আনসার আসছে -0.189 ভোল্ট, অর্থাৎ আমার কি হবে অক্সিডাইজিং পাওয়ার ডিক্রিজ করবে, কতটা ডিক্রিজ করবে 0.189 ভোল্ট, অর্থাৎ এই কোশ্চেন নাম্বার 11-এর দেখো 1 নম্বর অপশানেই বলা আছে ইট উইল ডিক্রিজেস বাই 0.189 ভোল্ট, তাহলে এই হবে কারেক্ট আনসার। ওকে, সো অক্সিডাইজিং পাওয়ার ডিক্রিজ মানে একটু মাথায় রাখো ই মাইনাস ই নট সেলের কথা তোমাকে বলা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এ বলেছে হোয়েন বোরিক অ্যাসিড ইজ ডিজলভ ইন ওলিয়াম ইট প্রোডিউস, ওলিয়াম মানে আমরা তো জানি যে H2S2O7, যেটা কার মিক্সচার H2SO4 প্লাস হচ্ছে SO3-র মিক্সচার। এবার H2SO4 একটা কি, H2SO4 জানি এটা একটা অ্যাসিড, H প্লাস প্লাস HSO3 তোমার হচ্ছে HSO4 হচ্ছে মাইনাস তৈরি করবে। এবার বোরিক অ্যাসিড এটা একটা অ্যাসিড আমরা জানি, কিন্তু এখান থেকে কোনো H প্লাস কিন্তু রিলিজ হয় না, তো আমরা জানি বোরিক অ্যাসিড যখন জলেতে দেব তখন জলটা যে H প্লাস আর OH মাইনাস, এই OH মাইনাসটা এসে বোরনের যেহেতু একটা ভ্যাকেন্ট পি রয়েছে ওই ভ্যাকেন্ট পি এর সাথে যুক্ত হয়ে এটা BOH তার হোল 4 মাইনাস প্লাস H প্লাস তৈরি হয়, সেই জন্য অ্যাকোয়াস মিডিয়ামে এটা কি করে H প্লাস কিন্তু রিমুভ করে, সেটা জলের থেকে আসে, আর এই জন্য আমরা বোরিক অ্যাসিডের থেকে জানি যে এখান থেকে কোনো H প্লাস আসে না, তাহলে এখানেও ঠিক একই রকম ওর যেহেতু ভ্যাকেন্ট পি রয়েছে সুতরাং এই মাইনাস এসে বোরনের ভ্যাকেন্ট পিতে যুক্ত হবে, তাহলে এখান থেকে OH-কে রিপ্লেস করে এই মাইনাস এসে যুক্ত হবে, এইরকম দেখো 3টে রিপ্লেস করলো OH-কে, HSO4 এসে যুক্ত হলো আর এখান থেকে H প্লাসের সাথে জল তৈরি করে দিল, তাহলে এইরকমভাবে 3টে প্রথমে রিপ্লেস করলো, তারপরেও একটা ভ্যাকেন্ট পি থাকবে,
নেক্সট 4 নম্বরে এসে ভ্যাকেন্ট পিতে যুক্ত হবে। তাহলে এখান থেকে প্রথমে কি তৈরি করবে BHSO4 তার হোল 4 মাইনাস তৈরি করলো। আর বাকি দেখো এখানে তোমার যেইটা রয়েছে সেইটা হচ্ছে তোমার হচ্ছে H+ জল তৈরি করলো। আর বাকি তোমার দেখো SO3 ইউনিট তো তাহলে এটা তো তোমার হচ্ছে থেকে গেল SO3 ইউনিট। আর বাকি তোমার যেইটা তোমার দেখো B2H2SO4 এটা অ্যাজ এ তোমার হচ্ছে কি না অ্যাজ এ আমরা জানি এটা ওয়াটার মলিকুল হচ্ছে অ্যাবজর্ব করে নেয় বোরিক অ্যাসিড থেকে, তাই তো। তাহলে যদি বোরিক অ্যাসিড থেকে ওয়াটার মলিকুলকে অ্যাবজর্ব করে দেন এটা তোমার হচ্ছে B2O3 তোমার হচ্ছে তৈরি করবে। তাহলে BHSO4 তার হোল 4 মাইনাস প্লাস SO3 আর হচ্ছে তোমার হচ্ছে কি না B2O3 এখানে তোমার হচ্ছে তৈরি হবে। অর্থাৎ এর জন্য কারেক্ট আনসার হয়ে গেল তোমার হচ্ছে দেখো অপশান হচ্ছে সি। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এ দেখো বলা আছে লিথিয়াম নাইট্রাইড ইজ অ্যাডেড ইনটু লিকুইড অ্যামোনিয়া। তাহলে লিথিয়াম নাইট্রাইডকে তুমি যদি লিকুইড অ্যামোনিয়াতে যোগ করো তাহলে হচ্ছে কি তৈরি হবে। তাহলে দেখো লিথিয়াম নাইট্রাইড Li3n এর সাথে হচ্ছে লিকুইড অ্যামোনিয়া দেয়া আছে। আমরা পড়েছিলাম যে লিথিয়াম নাইট্রাইডকে যদি আমরা হিট করি তাহলে এখান থেকে তৈরি হয় লিথিয়াম প্লাস হচ্ছে N2। আর লিথিয়াম নাইট্রাইডকে যদি আমরা জলের সাথে মেশাই তখন এখানে তৈরি হয় লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে NH3। আর এখানে সেটাই দেয়া আছে দেখো লিকুইড অ্যামোনিয়া হচ্ছে এখানে দেয়া আছে। যেটা হচ্ছে এটা এই কোশ্চেনে আমার যেটা মনে হচ্ছে তো কোশ্চেনটা একটু কনফিউশন রয়েছে, তোমরা একটু চেক করতে পারো। যেটা এর ক্ষেত্রে মনে হচ্ছে যে লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া তৈরি করবে, যেটা যে অ্যামোনিয়া মিডিয়াম যেটা লিকুইড অ্যামোনিয়া যের মধ্যে অ্যামোনিয়া রয়েছে, সো অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে বাড়াবে। অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বাড়াবে মানে ওর বেসিসিটিকে তোমার হচ্ছে ইনক্রিজ করে দেবে। ওকে, তো সেটাই হচ্ছে তোমার হচ্ছে এর জন্য হচ্ছে হবে। ওকে, সো তুমি এটা চেক করে একটু কমেন্ট করতে পারো। নেক্সট এবার দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 14। কোশ্চেন নাম্বার 14-এর ক্ষেত্রে কি বলা আছে দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিয়েকশনস অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কি হবে। তাহলে দেখো তোমাকে কি বলা আছে Zn প্লাস হচ্ছে Cu2 প্লাস Zn2 প্লাস হচ্ছে Cu। তোমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে জানতে চেয়েছে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল দেয়া আছে। তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল থেকে তুমি E0 বের করে নাও, E0 সেল। তাহলে E0 সেল মানে কি এখানে রিডাকশনস মাইনাস অক্সিডেশন। তাহলে রিডাকশনস কার হয়েছে কপারের, অক্সিডেশন কার হয়েছে জিঙ্কের। তাহলে কপারের রিডাকশন পোটেনশিয়াল কত দেওয়া আছে 0.337 মাইনাস অফ মাইনাস 0.763। তাহলে তোমার কত চলে আসলো, তাহলে এই দুটোকে যদি যোগ করো 1.100 ভোল্ট চলে আসলো। এবার তাহলে তুমি লেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করার জন্য। তাহলে তোমার এখানে ইকুইলিব্রিয়াম দেওয়া আছে, তাহলে ইকুইলিব্রিয়াম দেওয়া আছে মানে ই সেল, অর্থাৎ ইকুইলিব্রিয়াম দেওয়া আছে মানে ই সেল তোমার 0 হবে। তাহলে ই সেল ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো E0 সেল। E0 সেলের ভ্যালু জেনে গেছো, E0 সেল হচ্ছে 1.1 মাইনাস 0.059 বাই হচ্ছে এন এর ভ্যালু এখানে কত 2 দেখতে পাচ্ছ, দুটো ইলেকট্রনের চেঞ্জ আর লগ অফ তোমার হচ্ছে কে। তাহলে ফাইনালি কি পেয়ে গেলাম, তাহলে এবার আমি লিখতে পারি যে লগ কে ইকুয়ালস টু কি, দেখো এইটা লেফটে আসলে মাইনাস 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 উঠে গেল। তাহলে এখানে লিখতে পারো 2.2 বাই 0.059। তাহলে এটাকে যদি সলভ করো নিয়ার অ্যাবাউট কত আসছে তোমার 37.28। তাহলে লগ কে কত হয়ে গেল এটাই জানতে চেয়েছে তোমার। এখানে দেখো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কত, তাহলে কে হয়ে গেল 10⁻³ হচ্ছে 37। তাহলে নিয়ারলি 10⁻³ এটাই তোমার হবে আনসার ফর কোশ্চেন নাম্বার 14। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 15-এর ক্ষেত্রে বলেছে যে আউট অফ N2O Cl(F2 - SO2 and I3 দ্য লিনিয়ার স্পেসিস। তাহলে তুমি তো I3 বহুবার পড়েছো কারণ এটা যেই মেনেতে বহুবার আসছে। তাহলে I3 মাইনাস যদি দেখো I ইন্টু I2 মাইনাস, সো এখানে সেন্ট্রাল অ্যাটম আয়োডিন, তাহলে এখানে 7 প্লাস এদের 1 কন্ট্রিবিউশন 2 প্লাস 1 বাই হচ্ছে 2, তাহলে তোমার হচ্ছে 10/2 মানে তোমার হচ্ছে কি না টিবিপি স্ট্রাকচার। অর্থাৎ তোমার হচ্ছে কীরকম স্ট্রাকচার হয় এটা, যেখানে তিনটে হচ্ছে এখানে লোন পেয়ার, সেন্ট্রালে আয়োডিন, উপরে একটা আয়োডিন, নিচে একটা আয়োডিন।
তাহলে এই যে দেখো আয়োডিন উপরে নিচে আর সেন্ট্রালে এইটা দেখো একটা লিনিয়ার, তাহলে I3 মাইনাস এটা তোমার হচ্ছে একটা লিনিয়ার। নেক্সট SO2 ক্ষেত্রে দেখো সালফারের হচ্ছে 6, স্টেরিক নাম্বার তুমি বের করছি আমি, দেখো 6 প্লাস অক্সিজেন এখানে হচ্ছে 0, 0 হচ্ছে 2 মানে হচ্ছে 3, তাহলে 3 মানে কি হবে, দুটো বন্ড আছে, তাহলে একটা হচ্ছে লোন পেয়ার, একটা লোন পেয়ার, S ডবল বন্ড S ডবল বন্ড, তাহলে এটা কি লিনিয়ার নয়। নেক্সট ClF2 ক্ষেত্রে যে দেখো I3 মাইনাসের মতোই এখানে Cl আছে, দেখো এখানে Cl ক্লোরিন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তার জন্য হচ্ছে 7, ফ্লোরিন হচ্ছে টার্মিনাল অ্যাটম, তার জন্য হচ্ছে 2 আর -1 বলেছে, তাহলে +1 বাই হচ্ছে 2, তাহলে এখানেও হয়ে যাচ্ছে 5, তাহলে কি স্ট্রাকচার, টিবিপি স্ট্রাকচার। তাহলে যদি টিবিপি স্ট্রাকচার হয়ে যায় তাহলে কীরকম দেখতে হবে, দেখো এখানে Cl আর হচ্ছে তুমি তো জানো যে ফ্লোরিন সবসময় কিসে হবে, অ্যাক্সিয়ালে হবে, কারণ লোন পেয়ার তোমাকে দিতে হবে বেশি স্পেস অর্থাৎ sp2 অর্থাৎ ইকুইটোরিয়ালে দিতে হবে, আর ফ্লোরিন হয়ে যাবে অ্যাক্সিয়ালে, তাহলে এটা ফ্লোরিন FF, তাহলে এটা দেখো লিনিয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটাও তোমার হচ্ছে লিনিয়ার। নেক্সট দেখো N2O এর ক্ষেত্রে নাইট্রোজেনই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তাহলে একটা নাইট্রোজেন যদি সেন্ট্রাল অ্যাটম হয় তার জন্য হচ্ছে স্টেরিক নাম্বার 5, অন্য নাইট্রোজেনটা ট্রিপল বন্ড করে তার জন্য হচ্ছে -1, আর একটা অক্সিজেন ডবল বন্ড করে 0, 0 বাই হচ্ছে 2, তাহলে টোটালটা কত হয়ে গেল 4 মানে তোমার হচ্ছে 4/2 মানে হচ্ছে 2, অর্থাৎ তোমার কি হয়ে গেল সেন্ট্রাল অ্যাটমের, সেইটা দেখো লিনিয়ার sp তোমার হচ্ছে হয়ে গেল, অর্থাৎ লিনিয়ারই তোমার এখানে হয়ে গেল। তাহলে দেখো এটাও তোমার হচ্ছে লিনিয়ার, N2O লিনিয়ার, ClF2 লিনিয়ার, ClF2 মাইনাস আর I3, তাহলে এখানে দেখো SO2 রয়েছে, SO2 তো লিনিয়ার নেই, হবে না। তারপরে দেখো অপশান সিতেও SO2 রয়েছে, হবে না। অপশান ডিতেও SO2 রয়েছে, তাহলে অপশান বিতে দেখো একমাত্র এই দুটো রয়েছে, এখানে কোনো SO2 নেই, সো অপশান বি 15 হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, নেক্সট পরের কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 16-এ বলা আছে ফর দ্য প্রিপারেশনস অফ দ্য সোডিয়াম থায়োসালফেট বাই দ্য স্প্রিং রিয়েকশান। স্প্রিং রিয়েকশানের ক্ষেত্রে আমরা জানি যে স্প্রিং রিয়েকশান ব্যবহার করা হয় মেনলি ফর প্রিপারেশনস অফ সোডিয়াম থায়োসালফেট। এবার রিয়েকশানটা কি না, রিয়েকশানটা হচ্ছে তোমার হচ্ছে Na2S প্লাস Na2SO3 প্লাস হচ্ছে I2, এখানে যদি রিয়েকশানস করি তাহলেই তৈরি হবে Na2S2O3 প্লাস হচ্ছে NaI, তাহলে এটাই হচ্ছে স্প্রিং রিয়েকশান। তাহলে তোমাকে জানতে চেয়েছে রিয়াক্ট্যান্ট হচ্ছে কোনগুলো, তাহলে রিয়াক্ট্যান্ট কি না Na2S সোডিয়াম সালফাইড, তার সাথে হচ্ছে Na2SO3 সোডিয়াম সালফাইড আর I2, ওকে সোডিয়াম সালফাইড আর হচ্ছে I2, তাহলে অপশান বি হয়ে গেল তোমার হচ্ছে কারেক্ট আনসার ফর কোশ্চেন নাম্বার 16। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17-এ বলেছে দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স থ্রো হুইচ দ্য ইলেকট্রন মাস্ট বি তোমার হচ্ছে অ্যাসিলারেট ইন অর্ডার টু রেজ দ্য এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ফ্রম গ্রাউন্ড স্টেট মানে n = 1 টু সেকেন্ড এক্সাইটেড স্টেট। তাহলে গ্রাউন্ড স্টেট যদি n = 1 হয়, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n = 2, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে n = 3, আর তোমাকে পোটেন্সিয়াল ডিফারেন্স জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, সো তুমি ডিরেক্টলি এনার্জি এতে বের করে নাও। তাহলে E = তোমাকে ডিফারেন্স মানে 13.6, 13.6 1/1² মাইনাস 1/3², তাহলে ফাইনালি কত হয়ে গেল 13.6 ইন্টু 3 × 9 আর এখানে হচ্ছে 1, তাহলে 9 - 1 মানে 8/9, তাহলে 8/9 মানে কত 12, এখানে 13.6 ইন্টু 8/9 মানে 12.09, অর্থাৎ 13-এর থেকে একটু কম আসবে, তাহলে 12.09, অর্থাৎ কোশ্চেন অপশান বি হয়ে যাবে তোমার হচ্ছে কোশ্চেন 17-এর হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 18। এটা খুবই ইজি কোশ্চেন, বোর্ড লেভেলের। বলেছে হাইপোথেটিক্যাল কেমিক্যাল রিয়াকশানস A + B to C হোয়েন দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশনস অফ দ্য A ইজ ইনক্রিজ, অর্থাৎ এটা তোমার দেখো রেট অর্থাৎ তোমার অর্ডার দিয়ে কিন্তু রিয়াকশানস দিয়েছে, তাহলে অর্ডার তো আমরা জানি সেইটা একটা তোমার এক্সপেরিমেন্টাল ডেটা, তাহলে আমি কি লিখবো যে রেট দিস ইজ ইকুয়ালস টু K ইন্টু A⁴ ইন্টু B⁴ কি লিখবো y। ওকে, তাহলে এবার বলেছে দেখো ইনিশিয়াল কনসেন্ট্রেশনস অফ A ইনক্রিজ 2-fold, B রিমেন ফিক্স, তাহলে B কে আমি প্রথমে কনস্ট্যান্ট রেখেছি, তাহলে A কে দ্বিগুণ বাড়িয়েছি, তাহলে আমি লিখতে পারি 2A এর জায়গায় এখন 2A করেছি 2A⁴ x,
তাহলে বলেছে দ্য ইনিশিয়াল রেট ইনক্রিজ বাই 4 টাইম, তাহলে রেট কত গুণ বেড়েছে, 4 গুণ, আর এ যদি এখান থেকে চলে যায় তাহলে ফাইনালি আমি জানি যে 2 টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 4, তাহলে এক্স সমান কত হয়ে গেল, তাহলে এখানে 4 মানে 2 স্কোয়ার, তাহলে এক্স হয়ে গেল তোমার হচ্ছে 2। সিমিলারলি এবার দেখো এগেন হোয়েন দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশনস অফ বি ইনক্রিজ বাই 2 ফোল্ড, যখন এ কনস্ট্যান্ট, এখন এবার কি এ কনস্ট্যান্ট, বিকে আমি দ্বিগুণ করেছি, তাহলে ইনিশিয়াল রেটও দ্বিগুণ হয়েছে, তার মানে ওয়াইকে কত হতে হবে, নিশ্চয়ই 1 হতে হবে, তবেই তো এখানে 2b হবে, মানে নাহলে এখানে যদি 2 হয়ে যায় তাহলে 2 দুগুণে 4 আগেরটার মতো তো হয়ে যাবে, তাহলে ওয়াই নিশ্চয়ই 1 হতে হবে, তাহলে তবেই তো বি দ্বিগুণ করলে তোমার রেট হচ্ছে দ্বিগুণ হবে, কারণ এ তো এখানে চেঞ্জ হবে না, তাহলে এখানে ওয়াই কত হবে, ওয়াই হবে তোমার হচ্ছে 1। তাহলে অর্ডার অফ দ্য রিঅ্যাকশনস উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড বি, তাহলে এর রেসপেক্টে কি হয়ে গেল 2 আর বি এর রেসপেক্টে হয়ে গেল 1, তাহলে সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 18 এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 দেখো বলা আছে ক্যালকুলেট হাউ মাচ ওয়াটার ইউ নিডেড টু অ্যাড to 10 ml of 0.12 normal NaOH solution to produce 0.1 normal NaOH solution। তাহলে আমাকে বলেছে যে কতটা জল অ্যাড করলে আমি 10 ml 0.12 নর্মাল NaOH সলিউশনকে 0.1 নর্মাল NaOH সলিউশন, সো সিম্পল একদম, তাহলে আমি বলতে পারি যে N1V1 সমান N2V2, আমরা জানি যে N হচ্ছে নর্মালিটি আর V হচ্ছে ভলিউম অফ দ্য সলিউশন, তাহলে প্রথমে কত দেওয়া আছে 10 ml আর 0. তাহলে 0.12 ইন্টু 10 ml, আর ফাইনাল ভলিউম আমাকে বের করতে হবে, এখানে কত ml করতে কত নর্মাল চাইছি 0.1 ইন্টু ফাইনাল ভলিউম V2, তাহলে V2 কত হয়ে গেল এখানে 0.1 আর ওখানে তাহলে 1.2 মানে 12 চলে আসলো এখানে, আর তোমাকে বলেছে কত জল যোগ করতে হবে, তাহলে ফাইনাল ভলিউম আমাকে 12 ml করতে হবে, ফাইনাল ভলিউম আমাকে 12 ml করতে হবে, তাহলে অলরেডি 10 ml ছিল, তাহলে তোমার কত জল যোগ করব 12 মাইনাস 10, তাহলে 2 ml হচ্ছে আমাকে জল যোগ করতে হবে, তাহলে অপশান সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 19 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 ক্ষেত্রে দেখো pH অফ 10 টু দি পাওয়ার -10 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড সলিউশন, এটা বোর্ডের কোশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাসিটিক অ্যাসিড সলিউশন মানে সেটা তো আর বেস হবে না, অ্যাসিটিক অ্যাসিড হবে, যেহেতু এটা 7-এর থেকে বেশি দেওয়া আছে তাহলে জলেরটাও যোগ হবে, তাহলে 10 টু দি পাওয়ার 8-এর সাথে কি হয় 10 টু দি পাওয়ার -7টা যোগ হয়, তাহলে আমরা সেই জানি যে এখান থেকে ফাইনালি আমার যদি যেইটা হতো ওইটা 6 পয়েন্ট কত হতো 6.93 হচ্ছে কাছে, তাই তো 6.93 কাছে আমার হচ্ছে ওই অ্যাসিডিটিটা হচ্ছে আসতো, তাহলে 10 টু দি পাওয়ার 6.98-এর কাছে আসতো, 6.98, অর্থাৎ এটা অ্যাসিডিক অ্যাসিডিকই থাকবে, আর পিএইচ হবে কি একদম 7-এর কাছে কিন্তু 7-এর থেকে কম, তাহলে বলেছে বেসিক, তাহলে বেস তো হবে না, তারপরে আবার বলেছে বেসিক হবে না, তারপর বলেছে অ্যাসিডিক ইকুয়াল টু 8 তো হবে না, কারণ এটা তো বেসের আর এখানে বলেছে অ্যাসিডিক <7, তাহলে অপশান ডি হয়ে যাবে কোশ্চেন নম্বর 20-র কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21-এ বলা আছে দ্য ইনক্রিজিং অর্ডার লোয়েস্ট ফার্স্ট অফ দ্য ভ্যালু অফ চার্জ বাই মাস রেশিও অফ ইলেকট্রন, প্রোটন, নিউটন অ্যান্ড আলফা পার্টিকেল, আবার যেই মেনের কোশ্চেন। সো তাহলে তুমি জানো যে চার্জ বাই হচ্ছে মাস, তাহলে কিউ বাই হচ্ছে এম, তাহলে তোমাকে প্রথমে বলা আছে ইলেকট্রন, তাহলে তুমি বলো যে ইলেকট্রন, তুমি যদি বলো যে এইটা কিউই এমই, তারপরে তোমার হচ্ছে কিউপি এমপি, তারপরে কিউএন এমএন নিউটন, আর হচ্ছে কিউ আলফা আর হচ্ছে এম আলফা, তাহলে এবার তুমি বলো যে তুমি তো জানো নিউটনের চার্জ কত হয়, নিউটনের চার্জ হচ্ছে 0, তাহলে নিউটনের এই যে কিউ বাই এম রেশিও এইটা তোমার হচ্ছে কি হয়ে যাবে নিউটনের জন্য, এইটা তোমার হয়ে যাবে 0, তাহলে নিউটনের জন্য এখানে 0 হয়ে গেল। নেক্সট এবার তুমি জানো যে ইলেকট্রন আর হচ্ছে প্রোটনের চার্জ হচ্ছে সেম, প্রোটনের চার্জ সেম, তাহলে এবার মাস দেখতে হবে, আর তুমি জানো যে মাস অফ ইলেকট্রন এটা 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি, আর মাস অফ প্রোটন তুমি জানো যে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -27 হচ্ছে কেজি, তাহলে প্রোটনের মাস বেশি, তাহলে এম অফ প্রোটন গ্রেটার দ্যান এম অফ ইলেকট্রন, তাহলে এম অফ প্রোটন যদি এম অফ ইলেকট্রনের থেকে বেশি হয়
তাহলে প্রোটনের মাস বেশি, তাহলে প্রোটনের যদি মাসটা বেশি হয় তাহলে ওভারঅল এই জিনিসটা কি হবে, কম হবে। আর ইলেকট্রনের মাস কম, তাহলে এই রেশিও তোমার হচ্ছে বেশি হবে। তাহলে তুমি কি বলতে পারো না ইলেকট্রনের জন্য এই রেশিওটা প্রোটনের থেকে তোমার হচ্ছে বেশি। ওকে, আর এখানে তোমার হচ্ছে 0। এবার আমাকে চেক করতে হবে আলফার জন্য। তাহলে তুমি জানো যে আলফা পার্টিকেল মানে কি হিলিয়াম 2+ পার্টিকেল, তাহলে আলফা পার্টিকেলের চার্জ মানে দ্বিগুণ প্রোটনের চার্জ। তাহলে আমি লিখতে পারি কিউ আলফা বাই এম আলফা, এটাকে আমি প্রোটন দিয়ে সাবস্টিটিউট করতে পারি 2 ইন্টু চার্জ অফ প্রোটন 2+ বলেছে, আর এর মাস কত 4। তাহলে তুমি বলতে পারো যে 4 ইন্টু মাস অফ প্রোটন, তাহলে এটা ফাইনালি কী হয়ে যাবে হাফ ইন্টু কিউ অফ প্রোটন আর এম অফ মাস অফ প্রোটন। তাহলে দেখো অর্থাৎ প্রোটনের এম বাই কিউ বাই এম রেশিওর হচ্ছে অর্ধেক। তার মানে কি প্রোটনেরটা বেশি, তারপরে হবে আলফা, তাহলে তার প্রোটনের পর হয়ে যাবে আলফা। আর তোমার হচ্ছে নিউটনের তো 0, তাহলে নিউটনের হবে সব থেকে হচ্ছে কম। তাহলে তোমার আনসার কি হয়ে যাবে ইলেকট্রন সব থেকে বেশি, দেন হচ্ছে প্রোটন, দেন হচ্ছে আলফা, আর দেন হচ্ছে নিউটন। তাহলে তোমার এখানে বলেছে প্রথমে লোয়েস্ট ফার্স্ট, অর্থাৎ নিউটন থেকে শুরু করতে হবে। নিউটন, আলফা, প্রোটন, ইলেকট্রন, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 21-এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22-তে দেখো তোমাকে বলা আছে যে ইকুয়াল ওয়েট অফ মিথেন অ্যান্ড হাইড্রোজেন আর মিক্সড in a empty container at 25 degree centigrade temperature. Fractions of the total pressure exerted by the hydrogen, অর্থাৎ তুমি একটা এমটি কন্টেইনারের মধ্যে মিথেন, ইকুয়াল ওয়েটের মিথেন আর ইকুয়াল ওয়েটের হাইড্রোজেন নিয়েছো, নিয়ে বলেছে যে হাইড্রোজেনের এখানে পার্সিয়াল প্রেসার কত হবে। সো ডাল্টনের পার্সিয়াল প্রেসার পুট করে দাও। ডাল্টনের পার্সিয়াল প্রেসার কি জানো যে টোটাল প্রেসার ইন্টু মোল ফ্র্যাকশন, তাহলে মোল ফ্র্যাকশন বের করে নাও। আমি ধরলাম ডব্লিউ গ্রাম হচ্ছে মিথেন আর ডব্লিউ গ্রাম হাইড্রোজেন দিয়েছি, তাহলে আমাকে হাইড্রোজেনের পার্সিয়াল প্রেসার বের করতে হবে। তাহলে হাইড্রোজেনের মোল ফ্র্যাকশন বলো, তাহলে মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন দিস ইজ ইকুয়ালস টু ওয়েট অফ হাইড্রোজেন বাই হচ্ছে 2, কারণ H2 এর মলিকুলার মাস 2, তাহলে ডব্লু বাই হচ্ছে 2 প্লাস ডব্লু বাই হচ্ছে মিথেনের তাহলে কত হচ্ছে এখানে এখানে ইথেন মানে C2H6, তাহলে হচ্ছে 12 দুগুণে 24, আর এখানে হচ্ছে 6, তাহলে হচ্ছে 30, তাহলে হচ্ছে এখানে ডব্লু বাই হচ্ছে 30, তাহলে এটা কত আসছে না এখানে আমি যদি 30 যদি তোমার যদি যাই, তাহলে এখানে দেখো 30 মানে 15, একে প্রায় হচ্ছে 16, তাহলে 16, তাহলে এখানে হয়ে গেল ডব্লু বাই হচ্ছে 2 আর এখানে ডব্লু বাই হচ্ছে তোমার হচ্ছে 30, তাহলে ডব্লু বাই হচ্ছে 30, তাই তো এখানে না 15 ডব্লু বাই হচ্ছে 30, কারণ এখানে দেখো 2 দিয়ে ভাগ করলে এখানে 15 প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে 16 ডব্লু বাই হচ্ছে 30, তাহলে ফাইনালি আমার কত হয়ে গেল 30 উপরে গেল, আর এখানে নিচে তোমার হয়ে গেল ডব্লু কেটে গিয়ে 30 উপরে চলে গেল, তাহলে 2 ইন্টু 16, তাহলে হচ্ছে 15 বাই হচ্ছে 16, তাহলে এখানে মোল ফ্র্যাকশন পেয়ে গেলাম 15 বাই 16, আর তোমাকে রেশিওই জানতে চেয়েছে যে ফ্র্যাকশনাল অফ দ্য ফ্র্যাকশন অফ দ্য টোটাল প্রেসার, তাহলে ফ্র্যাকশন কত হবে পি বাই হচ্ছে পিটি, দিস ইজ ইকুয়ালস টু কত এক্স সমান কত পেয়ে গেলে 15 বাই 16, তাহলে আনসার কত হয়ে গেল 15 বাই 16, অর্থাৎ অপশান হচ্ছে সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 22-এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে 23-তে বলা আছে when NaNO3 is heated in the closed vessel, oxygen liberated and NaNO2 is left behind। তো তারপরে বলেছে অ্যাট ইকুইলিব্রিয়াম, তাহলে রিয়েকশন সেখানে দিয়ে বলেছে ইকুইলিব্রিয়ামে কি হবে, অর্থাৎ লাসেতেলিয়ার অনুযায়ী দেখবো। দেখো অ্যাডিশন অফ NaNO3 ফেভার দ্য রিভার্সেবল রিয়েকশন, তাহলে দেখো NaNO3 এটা কি আছে সলিড, তাহলে তুমি তো জানো সলিড সাবস্টেন্সের অ্যাডিশান করি যা মানে অ্যাডিশানে আমার এতে কোনো রকম চেঞ্জ হবে না, তাহলে এটাও যেহেতু সলিড এর জন্য কোনো চেঞ্জ হবে না, এটাও যেহেতু সলিড এর জন্য কোনো চেঞ্জ হবে না, তাহলে অ্যাডিশনস অফ NaNO3 এটা রিভার্স। আবার দেখো NaNO3 লেফটে রয়েছে, এটা ফরওয়ার্ড হবে, তাহলে অপশান এ হবে না কারণ এটা হচ্ছে সলিড। NaNO2 ফেভার, এটাও তোমার হচ্ছে সলিড, তাহলে বিও এখানে হচ্ছে না। নেক্সট এবার ইনক্রিজিং প্রেসার ফেভার ফরওয়ার্ড রিয়েকশনস, তাহলে দেখো তো এই দুটো যদি সলিড হয় তাহলে ডেল এনজি তুমি কি বলতে পারো প্রোডাক্টের হচ্ছে হাফ মাইনাস রিয়েক্ট্যান্টের 0, তাহলে দেখো পজিটিভ পেয়েছো, মানে কি ডান দিকে গেলে তোমার দেখো নাম্বার অফ মোল বাড়ছে, তাই না। এবার তোমাকে বলেছে ইনক্রিজিং প্রেসার, তাহলে তুমি যদি রিয়েকশানের প্রেসার বাড়াও তাহলে রিয়েকশনস কি মিডিয়াতে কি হবে না ও চাইবে প্রেসার কমাতে,
তাহলে ডান দিকে গেলে নাম্বারস অফ মোল বাড়ছে অর্থাৎ প্রেসার বাড়ছে, তাহলে ও কি চাইবে লেফটে যেতে যেখানে প্রেসার কমবে। তাহলে এখানে বলেছে ফরওয়ার্ড, কিন্তু এটা তো ফরওয়ার্ড হবে না, এটা তো ব্যাকওয়ার্ড হবে, কারণ ব্যাকওয়ার্ডে গেলে তবেই তো ওখানে নাম্বারস অফ মোল কমছে অর্থাৎ এখানে প্রেসার তো ডিক্রিজ হবে, যেহেতু তুমি প্রেসারকে ইনক্রিজ করছো। তাহলে অপশান সিও এখানে আনসার হবে না। তাহলে অপশান ডি এর ক্ষেত্রে দেখো ইনক্রিজিং টেম্পারেচার ফেভার দ্য ফরওয়ার্ড রিয়েকশান। তাহলে এখানে দেখো হিট করছো, হিটেতে এই দুটো ভেঙে যাচ্ছে, তার মানে এই রিয়েকশানটা একটা কি রিয়েকশানস, এই রিয়েকশানটা তুমি বলবে এটা একটা এন্ডোথার্মিক রিয়েকশানস। কারণ এইটা তো তুমি হিট করলে তবে তো এটা তৈরি হচ্ছে, তাই না, NaNO2+O2, তার মানে তোমার এটা একটা এন্ডোথার্মিক রিয়েকশান। তাহলে এন্ডোথার্মিক রিয়েকশানের ক্ষেত্রে তুমি বলো তাহলে কি হয়, হিট অ্যাবজর্ব করছে রিয়েকশানে, এবার তুমি বলছো টেম্পারেচার ইনক্রিজ করছে ফেভার ফরওয়ার্ড, সেটাই তো, যেহেতু হিট অ্যাবজর্ব করছে তাহলে হিট অ্যাবজর্ব করে ডান দিকে শিফট হচ্ছে, তাহলে তুমি যত টেম্পারেচার বাড়াবে ও তত হিট অ্যাবজর্ব করবে আর রিয়েকশান ডান দিকে শিফট হবে, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে লাসাতিলিয়ার অনুযায়ী কারেক্ট। তাহলে কোশ্চেন নাম্বার 23 কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে ডি। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 24-এ তোমাকে বলেছে যে স্পন্টেনিয়াস অ্যাডজর্পশনস অফ এ গ্যাস অন লিকুইড সারফেস ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস ডিউ টু, তোমার এখানে যে চারটে অপশান দিয়েছে কার জন্য হচ্ছে এক্সোথার্মিক তুমি তো জানো যে অ্যাডজর্পশন হচ্ছে মানে কি হচ্ছে না, সেখানে তুমি বলতে পারো যে গ্যাসিয়াস মলিকুলগুলো আগে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, তাহলে তুমি ওদেরকে একটা অর্ডারে নিয়ে আসছো, অর্থাৎ ডিগ্রি অফ র্যান্ডমনেস সেটা কি হয়ে গেছে, ডিক্রিজ হয়ে গেছে। তাহলে ডিগ্রি অফ র্যান্ডমনেস যদি ডিক্রিজ হয় তাহলে ডেল এস তোমার নেগেটিভ হয়, আর তুমি তো জানো যে ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস, আর এখানে ডেল এইচকে তোমার কি হতে হয় না নেগেটিভ, কারণ এটা একটা তো তোমার হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস, তাহলে এইটাও তোমার হচ্ছে নেগেটিভ হয়, আর যেহেতু ডেল এস হচ্ছে এখানে নেগেটিভ, তাহলে নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ, তাহলে ওভারঅল এই পুরো টার্মটা কী হয়ে গেছে পজিটিভ। তাহলে দেখো ডেল এইচকে তোমার একমাত্র নেগেটিভই হতে হবে, আর নেগেটিভ মানেই এক্সোথার্মিক প্রসেস, তাহলে ডেল এইচ নেগেটিভ হলে তবেই তো পুরো রিয়েকশানটা ফিজিবল হবে, তাহলে এই জন্য এটা তোমার হচ্ছে এক্সোথার্মিক প্রসেস হয়। এবার তোমাকে বলতে চেয়েছে এই যে স্পন্টেনিয়াস অ্যাডজর্পশনটা এই যে এক্সোথার্মিক প্রসেস, অর্থাৎ এটাকে যে একদম নেগেটিভ হতেই হবে সেটা কার জন্য, সেটা তো রেসপন্সিবল ডেল এসের জন্য। ডেল এসটা এখানে যদি পজিটিভ যদি না হয়ে এই নেগেটিভ যদি না হয়ে পজিটিভ হতো তখন ডেল এইচের ভ্যালু ডিপেন্ড করতো, তাই না। তো তোমার এখানে বলেছে ডেল এস একদম নেগেটিভই, ডেল এস মাস্ট নেগেটিভ, তাহলে ডেল এস যদি মাস্ট নেগেটিভ হয় তাহলে টি তো সবসময় পজিটিভ, তাহলে ওভারঅল এই ভ্যালুটা তোমার কি হয়ে যাচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে, সেই জন্য ডেল এইচকে এখানে নেগেটিভ হতেই হচ্ছে। তাহলে তোমার কি হয়ে গেল না এনট্রপি ডিক্রিজ করার জন্য, অর্থাৎ গ্যাসের যে এনট্রপি সেটা ডিক্রিজ করছে, যার জন্য তোমার হচ্ছে ডেল এইচ এখানে নেগেটিভ হয়, তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট এবার 25 কোশ্চেন নাম্বার 25-এ বলেছে দ্য গ্যাস এক্স অ্যাট 1 atm ইজ বাবেল থ্রো এ সলিউশন কন্টেইনিং এ মিক্সচার 1 molar y minus and 1 molar z minus at 25 degree centigrade. If the order of reduction potential is z, y and x, then y will oxidize. অর্থাৎ তুমি দেখো জেড এর রিডাকশান পোটেন্সিয়াল সব থেকে বেশি, তুমি কি জানো যার রিডাকশান পোটেন্সিয়াল সবচেয়ে বেশি সে নিজে রিডিউস হয়, তাহলে অপরকে কি করবে অক্সিডাইজ করবে, তাহলে যদি অপরকে অক্সিডাইজ করে তাহলে ওটাকে আমি কি রিয়েজেন্ট বলবো অক্সিডাইজিং এজেন্ট, তাহলে এটাকেই আমি বলবো অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমি তাহলে বলতে পারি যার রিডাকশান পোটেন্সিয়াল সব থেকে বেশি সেই হবে সব থেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট। তাহলে জেডের যেহেতু রিডাকশান পোটেন্সিয়াল এখানে সব থেকে বেশি দেয়া আছে, তাহলে এটা হচ্ছে সব থেকে বেশি অক্সিডাইজিং, দেন ওয়াই আর দেন হচ্ছে জেড। আবার উল্টোভাবে বলতে পারো জেডের যেহেতু রিডাকশান পোটেন্সিয়াল সব থেকে কম, তাহলে ওটা হচ্ছে সব থেকে ভালো রিডিউসিং এজেন্ট। তুমি একটা দিয়েই মাথায় রাখো, নাহলে গন্ডগোল হয়ে যাবে। এইটা মনে রাখো, যার রিডাকশান পোটেন্সিয়াল বেশি সে নিজে রিডিউস হবে, অপরকে অক্সিডাইজ করবে, অপরকে যেহেতু অক্সিডাইজ করছে সো সেটাকে আমি কি বলবো অক্সিডাইজিং এজেন্ট। ওকে, সো তাহলে এখানে জেড হচ্ছে সব থেকে ভালো অক্সিডাইজিং এজেন্ট। এবার তুমি যদি এখানে
অপশান দেখো, তোমাকে তাহলে বলেছে ওয়াই উইল অক্সিডাইজ, ওয়াই এর রেসপেক্টে বলেছে, তাহলে তুমি কি বলতে পারো এখানে দেখে, জেড জেড হচ্ছে সব থেকে ভালো, তারপরে ওয়াই, তারপরে এক্স, তাহলে ওয়াই এক্সকে অক্সিডাইজ করতে পারবে কিন্তু জেডকে পারবে না, তাহলে দেখো ওয়াই উইল অক্সিডাইজ এক্স বাট নট জেড, তাহলে অপশান এই হয়ে যাবে তোমার হচ্ছে কারেক্ট আনসার, কারণ জেডের অক্সিডেশন পোটেন্সিয়াল সব থেকে বেশি, তাহলে জেড ওয়াইকেও করতে পারবে এক্সকেও করতে পারবে, কিন্তু এক্স ওয়াই এক্সকে করতে পারবে কিন্তু জেডকে অক্সিডাইজ করতে পারবে না, আর এইদিকে এক্স তো কাকেও অক্সিডাইজ করতে পারবে না, তাহলে এখানে দেখো সেটাই লেখা আছে ওয়াই উইল অক্সিডাইজ এক্স বাট নট দ্য জেড, তাহলে অপশান এ হয়ে গেল তোমার হচ্ছে কারেক্ট আনসার। ওকে, সো কোশ্চেনে দেখো এখানে বেসিক্যালি যেহেতু তোমার কম্পিটিটিভ এক্সাম, মানে তোমাকে যেহেতু অ্যাডমিশান টেস্ট দিতে হচ্ছে, তাই সবসময় চেষ্টা করো যে ফুল কোশ্চেন হচ্ছে পেপার হচ্ছে দেখতে, তুমি হয়তো দু একটা কোশ্চেন কঠিন পাবে যেইগুলো তুমি হয়তো সলভ করতে পারবে না, তো সেই জন্য তাড়াতাড়ি সেইগুলো তুমি পারছো কি না দেখে স্কিপ করে নেক্সট কোশ্চেনে আসো। তুমি যদি এই পেপারটাও দেখো, প্রথমের দিকে কোশ্চেন্সগুলো দেখো একটু টাফ, কিন্তু শেষের দিকে কোশ্চেন্সগুলো দেখো যথেষ্ট ইজিলি তুমি আনসার করতে পারবে, তো তাতে তোমার হচ্ছে টাইম তো কম, তো সেই জন্য তুমি হচ্ছে পুরো কোশ্চেন যাতে তুমি দেখতে পারো, সেই জন্য যেই কোশ্চেন তোমার মনে হচ্ছে বেশি টাইম কনজিউম করে রয়েছে সেইটাকে তুমি স্কিপ করে সেইটাকে শেষে দেখবো করে তুমি নেক্সট কোশ্চেন হচ্ছে আগে সলভ করো। ওকে, সো থ্যাংক ইউ।